বাংলা সাহিত্যের রহস্য, রোমাঞ্চ, ভৌতিক গল্প শুনতে সাবস্ক্রাইব করুন বেঙ্গলি অডিও বুক চ্যানেলটিকে। কুয়াশা শুনছেন এবিসি রেডিও 89.2 FM। শুরু হয়ে গেছে কুয়াশা এবং কুয়াশা এক্স ফাইলস, সঙ্গে রয়েছে শারমিন। শুরুতে রয়েছে কুয়াশা এক্স ফাইলস এর গল্প। আজকের কুয়াশা এক্স ফাইলস যে সত্য ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরবো, সেই ঘটনার নাম হচ্ছে এভিল ইন দ্য নাইট। আসুন তাহলে আজকের কুয়াশার এক্স ফাইলস এ ঢুকে পড়ি, তারপরে এক্স ফাইল শেষ হওয়ার পরে আবারও ফিরে আসছি। চলছে কুয়াশা এক্স ফাইলস, এবিসি রেডিও 89.2 FM এর সঙ্গে রয়েছে শারমিন। রাত এই যেন এক রহস্যময় সময়। রাতের অন্ধকারে কখন কোথায় কি হচ্ছে তা বোঝা খুব মুশকিল। দিনের আলোতে দেখা ভালো মানুষগুলোর চেহারাও যেন বদলে যায় এই রাতের অন্ধকারে। কারো কারো চোখ যেন হিংস্র হায়নার চোখের মতো জল জল করে ওঠে। মনে জমে থাকা সব রাগ, ক্ষোভ আর প্রতিশোধের তৃষ্ণা যেন জেগে ওঠে এই রাতের অন্ধকারে। পশু যেমন রাতের অন্ধকারে পাগলের মতো চারিদিকে খুঁজে ফিরে নিরীহ শিকার, সেরকম কিছু মানুষও রাতের অন্ধকারে শিকার খুঁজতে বের হয়। এদের উদ্দেশ্য যেন পশুদের চেয়েও নিকৃষ্ট হয়। আজকের কুয়াশার এক্স ফাইলসে সেরকমই একজন মানুষরূপী হায়নার হাতে নির্মম ভাবে খুন হওয়া এক নারীর কথা জানাবো, যে ঘটনা শুনে আঁতকে উঠেছিল পুরো বিশ্ব। কুয়াশা এক্স ফাইলস। জিল মেকার একজন আইরিশ মহিলা ছিলেন, বয়স 29। তার জন্ম 1982 সালের 30 অক্টোবর আয়ারল্যান্ডের ড্রোগেডা শহরে। মা, বাবা, এক ভাই আর এক বোনের ছোট্ট একটি পরিবার। বাবা মায়ের খুব আদরের মেয়ে ছিল। ছোটবেলা থেকেই খুব চঞ্চল স্বভাবের। নানা দুষ্টুমি দিয়ে পুরো ঘর মাতিয়ে রাখাই ছিল তার কাজ। এছাড়া খুব বন্ধু সুলভ ছিল জিল। স্কুলে কলেজে সবার সাথে খুব ভালো সম্পর্ক ছিল তার। হাসি খুশি এই মেয়েটার কাছে সবাই ছিল তার বন্ধু। সবাইকে সে বিশ্বাস করত চোখের পলকেই। 9 বছর বয়সে জিলের বাবার চাকরির সুবাদে পরিবার সহ চলে আসে অস্ট্রেলিয়াতে। সেখানে পার্থ শহরে থেকে প্রাইমারি এবং হাই স্কুলের পড়াশোনা শেষ করে। তারপর আবার পরিবার সহ আয়ারল্যান্ডে ফিরে গিয়ে সেখানকার ইউনিভার্সিটি কলেজ ডাবলিন বিশ্ববিদ্যালয় থেকে বিএ শেষ করে এবং আইরিশ ন্যাশনাল ব্রডকাস্টারে কিছুদিন কাজ করে। 2008 সালে ইউনিভার্সিটি কলেজ ডাবলিনে দেখা হয় টম মেগারের সাথে। জিল আর টম দুজনে ছিল একই প্রকৃতির, প্রাণবন্ত, হাসি খুশি আর খুব মিশুক স্বভাবের। তাই দুজনের মনের মিল হতেও বেশি দিন সময় লাগেনি। ভালোবেসে 1 বছরের মাথায় তাদের বিয়ে করে ফেলে। তাদের বিয়ে হয় ড্রোগেডার সেন্ট পিটার্স চার্চে। পুরোহিত ফাদার অলিভার ডিভাইন তাদের বিয়ে পড়ান। 2009 সালে স্বামী সহ আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়াতে বসবাস শুরু করে জিল। সেখানকার রাজধানী এবং সবচেয়ে জনপ্রিয় শহর মেলবোর্নে সেটেল হয়। কিছুদিন পরে অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন অর্থাৎ এবিসিতে শুরু করে তার চাকরি জীবন। সেখানে প্রশাসনিক কাজ ছাড়াও বিশেষ অনুষ্ঠানে অন এয়ারে তাকে শোনা যেত 774 এবিসি মেলবোর্ন রেডিও স্টেশনে। সহকর্মীদের সাথে সে খুব সহজেই মিশে যায়। পুরো অফিস জুড়ে সবাই ছিল তার বন্ধু। কারোর সাথে রাগ করা তার স্বভাবেই ছিল না। কখনো কখনো কারোর সাথে ঝগড়া করতে দেখা যায়নি তাকে। সবার সব কাজে সাহায্য করত সে। খুব অল্প সময়েই জিল খুব জনপ্রিয় হয়ে ওঠে। সবার চোখের মনি ছিল সে। পুরো অফিসটাই যেন খালি খালি মনে হতো তাকে ছাড়া। পারিবারিক বা ব্যক্তিগত কোনো ঝামেলা ছিল না। খুব হাসি খুশি থাকতেন সব সময়। নিজের কাজকে অনেক বেশি ভালোবাসতেন জিল। অফিসে খুব ভালো ভালো বন্ধুও তৈরি হয়ে গেল তার খুব অল্প সময়ে। প্রতিদিন অফিস শেষে তাদের নিয়ে আড্ডা দিতে চলে যেতেন বারে অথবা নাইট ক্লাবে। মাঝে মাঝে তাদের আড্ডায় জিলের সামনে টম মেগারও এসে যোগ দিতেন। জিলের সাথে সবাই টম মেগারকে খুব পছন্দ করত, কারণ টমও ছিল জিলের মতোই হাসি খুশি আর বন্ধু সুলভ। বরং সে ছিল আরো ঠান্ডা মেজাজের। এর মধ্যেই জিল মেগারের পরিবার আয়ারল্যান্ড থেকে অস্ট্রেলিয়ার পার্থ শহরে চলে আসেন। তার বাবা এখানে এসে আবার চাকরি করা শুরু করে। সেখানে তার বাবা ছোট্ট একটি বাড়িতে থাকত। বাড়ির বাগান ভর্তি ছিল নানা ফুলের গাছ। জিল প্রায় সেখানে চলে যেত তার বাবা মায়ের সাথে দেখা করতে।
সময় পেলে তার মা বাবাও চলে আসতো তার মেয়ের সাথে কিছুদিন থেকে যেতে। বাবা মেয়ের খুব মিল ছিল। তারা প্রতিদিন সকালে উঠেই একসাথে চলে যেত মর্নিং ওয়াকে, আবার বিকেলের দিকে একটু পার্কে ঘুরতে বের হতো, অথবা কোথাও বসে কফি খেয়ে নিত। তার বাবা ছিল তার বেস্ট ফ্রেন্ড, আর জিল দেখতেও ছিল অপরূপ সুন্দরী। ঘোরাঘুরির খুব নেশা ছিল তার। প্রায় চলে যেতেন বিভিন্ন জায়গায় ক্যাম্পিং এ, কখনো পাহাড়ে, কখনো গভীর কোনো জঙ্গলে, অথবা কখনো গভীর নীল কোনো নদীর তীরে, কখনো বন্ধুদের সাথে, আবার কখনো স্বামীকে নিয়ে। নিজের জীবনকে খুব ভালোবাসতেন জিল, তাই এর প্রতিটা মুহূর্ত উপভোগ করতে চাইতেন তিনি। তার কাছে প্রতিটা দিন যেন আলাদাভাবে সুন্দর লাগত। সব মিলিয়ে অনেক সুখে দিন কাটাচ্ছিলেন জিল মেঘার। কিন্তু এক রাতে তার ভয়ঙ্কর অনাকাঙ্ক্ষিত পরিণতি দেখে শুধু তার কাছের মানুষই না, আঁতকে উঠে পুরো দেশের মানুষ। সবার মনের ভেতর ভয় ঢুকে যায়, কেননা জিলের মতোই শহরে স্বাধীনভাবে চলাফেরা করছে সব নারী। প্রতিদিন কাজ শেষে বারে বা কোনো রেস্টুরেন্টে গিয়ে কিছু রিফ্রেশমেন্ট ও বন্ধুদের সাথে আড্ডা। কিন্তু সেখান থেকে বাড়ি ফেরার পথে আবার কাকে কখন সেই নিষ্ঠুর হায়নার শিকার হতে হবে কে জানে। মৃত্যুর কয়েক সপ্তাহ আগে বাবার স্ট্রোকের কথা শুনে সবকিছু ফেলে ছুটে চলে যায় বাবার কাছে। সেখানে থেকে তার বাবার দেখাশোনা করে বেশ কিছুদিন। তার বাবা সুস্থ হয়ে যাওয়ার পর সে আবার ফিরে আসে তার শহরে। বাবা মায়ের খুব আদরের মেয়ে ছিল জিল। যদি তারা জানতো যে তার মেয়ে তার নিজের শহরে ফিরে এভাবে হত্যার শিকার হবে, তাহলে হয়তো তাদের মেয়েকে তারা কখনোই যেতে দিত না। 2012 সাল 21শে সেপ্টেম্বর অফিস শেষ করে প্রতিদিনের মতোই তার সহকর্মীদের সাথে ব্রান্সউইক গ্রিন বারে যায় ড্রিঙ্ক আর কিছুক্ষণ বসে আড্ডা দেওয়ার জন্য। সেখান থেকে টম মেগারকে সে ফোন দেয় তাদের সাথে আড্ডায় যোগ দেওয়ার জন্য। কিন্তু টম তখন ক্লান্ত হয়ে ঘুমিয়ে গিয়েছিল, আর তার ফোনটা সাইলেন্ট থাকায় জিলের ফোন ধরতে পারেনি। আড্ডা শেষ করে জিল সেখান থেকে বাসার উদ্দেশ্যে বের হয় রাত 1:30টার দিকে। রাত হয়ে গিয়েছে দেখে তার এক বন্ধু তাকে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে, কিন্তু বার থেকে বাসা খুব বেশি দূরে না হওয়ায় জিল মানা করে দেয়। সে বলে 500 মিটার, এই তো কয়েক মিনিটের রাস্তা মাত্র, আমি একাই যেতে পারবো। এই বলে সে বেরিয়ে যায়। হেঁটে যাওয়ার পথে সে তার ভাই মাইকেল ম্যাকিয়নের সাথে ফোনে কথা বলে। তাদের কথার বিষয়বস্তু ছিল তার বাবার স্বাস্থ্য নিয়ে। কয়েক মিনিট কথা বলে ফোন রেখে দেয়, আর ঘটনাটা ঘটে তার কিছুক্ষণ পরে। ঘরে জিলের স্বামী মাঝরাতে ঘুম থেকে উঠে জিলকে বাসায় না দেখতে পেয়ে বেশ চিন্তিত হয়ে যায়, কারণ সে কখনো এত রাত করে বাসায় ফেরে না। ফোনে কল করার চেষ্টা করে, কিন্তু সেটি বারবার বন্ধ দেখায়। টম মেগারের বাসা থেকে বের হয়ে যায় জিলের খোঁজে। বাসার আশেপাশে, বাড়ির চারপাশে, সাবওয়েতে, এমনকি আশেপাশের সব রেস্টুরেন্টেও খোঁজ নেয়। জিলের সাথে থাকা আর তার সব বন্ধুদের সবাইকে ফোন দিয়ে জিজ্ঞেস করে যে জিল তাদের বাসায় গিয়েছে কিনা, কিন্তু না, সবাই জানায় সে বার থেকে বাসার উদ্দেশ্যে বের হয়েছিল। তারপর অনেক খোঁজাখুঁজি আর সবাইকে ফোন দেওয়ার পরও জিলকে না পেয়ে টম পুলিশের সাথে যোগাযোগ করে। পুলিশও সাথে সাথে বেরিয়ে যায় অনুসন্ধানে। জিল কখনোই কাউকে না বলে কোথাও চলে যাওয়ার মতো মেয়ে না। অন্য কারোর সাথে তার কোনো সম্পর্কও ছিল না যে সে সেখানে চলে যাবে। তাহলে কোথায় গেল জিল? কয়েক মিনিটের মধ্যেই একদম উধাও হয়ে গেল। কিছু হলে বা কোথাও অজ্ঞান হয়ে পড়ে থাকলে কেউ না কেউ তো তাকে দেখবে, বা তার সাথে থাকা কোনো কিছু তো খুঁজে পাওয়া যাবে কোথাও। কিন্তু না, পুলিশ পুরো এলাকা খুঁজেও কিচ্ছু পেল না। নিখোঁজ হওয়ার পরের দিনই তার সব সহকর্মীরা টুইটারে নিখোঁজ বার্তা প্রচার শুরু করে, সাথে একটি ফেসবুক পেজও খোলে, হেল্প আস ফাইন্ড জিল মেঘার এই শিরোনামে। সবার মনে শুধুমাত্র তাকে জীবিত খুঁজে পাওয়ার আশা। এক সপ্তাহের মধ্যেই সেই ফেসবুক পেজ 1 লাখেরও বেশি লাইক পেয়ে যায়। দেশের সবাই সাড়া দেয় জিলের সন্ধানে। একই সাথে রহস্যময় নিখোঁজ হওয়ার ঘটনায় মিডিয়ার রিপোর্ট আর ফেসবুক পেজের সংখ্যাও বাড়তে থাকে। এই খবরগুলো আস্তে আস্তে সবার দৃষ্টি আকর্ষণ করে ফেলে। এখন সবাই একযোগে খুঁজতে থাকে জিল নামের মেয়েটিকে।
24শে সেপ্টেম্বর জিলের হ্যান্ডব্যাগ খুঁজে পাওয়া যায় তার বাসার কাছেই এক গলিতে। পুলিশের কাছে ঘটনাটা খুব সন্দেহজনক মনে হয়, কারণ তারা এখানে আগেও তল্লাশি চালিয়েছিল, কিন্তু তখন সেখানে কিছুই পাওয়া যায়নি। তারা বুঝে গেল এই কেসটা কোনো সাধারণ নিখোঁজ হওয়ার সংবাদ না, এর পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর কোনো রহস্য। সেদিনই পুলিশের কাছ থেকে কেসটা নিয়ে নেয় দ্য হোমিসাইড স্কোয়াড। পরদিন অর্থাৎ 25শে সেপ্টেম্বর একটি ক্লোজ সার্কিট টেলিভিশন ফুটেজ তারা হাতে পায়। একটি ডাচেস বুটিক শপের একজন এমপ্লয়ি এই ফুটেজটি হোমিসাইড স্কোয়াডকে দেয়। তারা সেখানে দেখতে পায় যেদিন জিল নিখোঁজ হয় সেদিন রাতেই বার থেকে বাসার পথে হেঁটে যেতে থাকে, এবং তার কিছুক্ষণ পরেই একজন নীল একটা হুডি পরা লোক তার দিকে দৌড়ে যায়, গিয়ে তার সাথে কথা বলার অনেক চেষ্টা করে, কিন্তু ফুটেজে দেখা যাচ্ছিল জিল বারবার তাকে এড়িয়ে যায় এবং তার সঙ্গে কথা বলতে চাচ্ছিল না। এরপরেও সেই লোকটি আরো চেষ্টা করতে থাকে তার সাথে কথা বলে এবং তার পথ রোধ করতে। সিসিটিভি দোকানের ভেতর থেকে জানালা দিয়ে এইটুকুই ধারণ করতে পেরেছিল। হোমিসাইড স্কোয়াডের আগে জিলের ফ্ল্যাট সার্চ করে গাড়ি সহ কিছু জিনিস টেস্টের জন্য নিলেও এখন তাদের মূল উদ্দেশ্য নীল হুডি পরার লোকটা। তারা ভেবেছিল একে পাওয়া গেলে হয়তো জানা যাবে জিল কোথায় জীবিত আছে। তারা ভেবেছিল হয়তো এই লোকটাই তাকে কোথাও আটকে রেখেছে মুক্তিপণ চাওয়ার জন্য। কিন্তু তাকে পাওয়ার পর যেন সব আশা ধুলোয় মিশে গেল, যখন 2 দিন পরই জিলের মৃতদেহ পাওয়া যায়। জিলের ফোন ট্র্যাক করে পুলিশ হোপ স্ট্রিট অর্থাৎ জিলকে সর্বশেষ যেখানে জীবিত দেখা যায় সেখান থেকে তার মৃতদেহ পর্যন্ত একটি ইলেকট্রনিক ফুটপ্রিন্ট পায়। আবার ঠিক একই সময় আরেকটি ফোনের ইলেকট্রনিক ফুটপ্রিন্টও একই রাস্তায় যেতে দেখে। রেজিস্টার বের করে দেখে সেই ফোনটি অ্যাড্রিয়ান আর্নেস্ট বেইলের। সাথে সাথে রাস্তার সব ট্রাফিক সিসিটিভি ফুটেজ ঘেঁটে দেখা যায় বেইলি আসল খুনি। সেদিন রাতে জিলকে হত্যা করে বেল প্রথমে তার বাসায় যায় কোদাল আনতে, তারপর মৃতদেহ গাড়ির পিছনে ফেলে নিয়ে চলে যায় মাটি চাপা দিতে। সেখান থেকে ফেরার পথে একটি কার ওয়াশ স্টেশন থেকে তার গাড়িটা পুরোপুরি ধুয়ে নেয়। পরদিন গাড়ির সব কটি চাকা বদলে ফেলে যেন কোনো প্রমাণ না থাকে, কারণ যেখানে সে মৃতদেহ রেখে এসেছিল সেখানে রয়ে গেছে তার গাড়ির চাকার ছাপও। এটাই ছিল বেইলের প্রথম মার্ডার, তাই সে খুব সাবধানতার সাথে সব প্রমাণ মুছে ফেলতে চায়, কিন্তু ভুলে যায় যে পকেটে রাখা তার ফোনটা তার সাথে সাথে যাচ্ছে, যেখানে সে যাচ্ছে সেখানকার নেটওয়ার্ক স্টেশনে রেজিস্টার্ড হয়ে যাচ্ছে, যার ফলে সে কোথা থেকে কোথায় যাচ্ছে সেটার একটা ম্যাপ তৈরি হয়ে যাচ্ছে। আর প্রতিটা রাস্তায় আছে ক্লোজ সার্কিট ক্যামেরা। সে যেখানে যাচ্ছে যা কিছু করছে তার সব রেকর্ড হয়ে যাচ্ছে। 27শে সেপ্টেম্বর দুপুর 2:30 দিকে পুলিশ অ্যাড্রিয়ান আর্নেস্ট অর্থাৎ সেই নীল হুডি পরা লোকটাকে অ্যারেস্ট করে নিয়ে যায় পুলিশ স্টেশনে। অনেকটা সময় প্রায় 6 ঘন্টা অ্যাড্রিয়ানকে জিজ্ঞাসাবাদ করা হয়। সে প্রথমে কিছুতেই স্বীকার করতে চায় না যে সেই খুনি, বরং একটা মিথ্যা গল্পের ফাঁদ পাতে। সবাইকে বোঝানোর চেষ্টা করে যেন সে নিজেও আসল খুনির একজন ভিকটিম ছিল, আর খুনি তাকে বাধ্য করেছে লাশ গাড়িতে নিয়ে দূরে কোথাও পুঁতে রেখে আসতে, নাহলে তাকেও মেরে ফেলত। জিজ্ঞাসাবাদের একদম শেষ পর্যায়ে যখন তাকে সিসিটিভির সব ফুটেজ দেখানো হয় তখন সে হার মেনে নেয় এবং স্বীকার করে যে সেই হোপ স্ট্রিটের একটা গলিতে নিজ হাতে জিলকে গলা টিপে হত্যা করে। সে নাকি জিলের সাহায্য করতে চেয়েছিল। এত রাতে একটা মেয়েকে একা বাসায় যাচ্ছে দেখে তাকে লিফট দিতে চায়, কিন্তু জিল তাতে রাজি হয় না এবং বারবার তাকে মানা করে দেয়। এতে সে ভীষণ রেগে যায়। রাত 10টায় বেলকে পুলিশ নিয়ে যায় গিসবোর্ন সাউথের ব্ল্যাক হিল রোডে, যেখানে রাখা ছিল জিলের লাশ। পুলিশ সেখান থেকে মৃতদেহ উদ্ধার করে মেডিকেলে পাঠিয়ে দেয় পরীক্ষা করবার জন্য। পরবর্তীতে মেডিকেল রিপোর্টে দেখা যায় জিলকে প্রথমে খুব মর্মান্তিক ভাবে ধর্ষণ করা হয়েছিল, তারপর গলা টিপে তাকে হত্যা করা হয়েছিল। কুয়াশা, X-Files, কুয়াশা।
অ্যাড্রিয়ান আর্নেস্ট বেল, বয়স 41 বছর, নীল চোখ, মাথায় সাদা চুল আর সুঠাম দেহ। নিয়মিত শরীর চর্চা করত। তেমন কোনো বন্ধু বান্ধব ছিল না। সে কিছুটা চুপচাপ স্বভাবে। পারিবারিক জীবন খুব সাদামাটা। 2টা বিয়ে করেছিল। বর্তমানে 4 সন্তানের বাবা। গার্লফ্রেন্ডের সাথে লিভ টুগেদার করত। দেখে মনে হবে আর 10টা স্বাভাবিক মানুষের মতোই, কিন্তু এই স্বাভাবিক জীবনের মুখোশের পেছনেই লুকিয়েছিল ভয়ঙ্কর এক অ্যাড্রিয়ান আর্নেস্ট, যার নারীদের প্রতি রয়েছে ভয়ঙ্কর ক্ষোভ। এই পর্যন্ত মোট 12 জন নারীকে ধর্ষণ করেছিল সে, যা শুরু হয় তার 18 বছর বয়স থেকেই। অ্যাড্রিয়ান আর্নেস্টকে 2বার অ্যারেস্ট করা হয়েছিল এর আগে, কিন্তু সে 2বারই বের হয়ে যায় জবানবন্দি দিয়ে। শেষবার জবানবন্দি দিয়ে বের হওয়ার পর একদিন রাস্তায় কোনো কারণ ছাড়াই একজনের উপর হামলা করে, খুব বাজেভাবে মারপিট করে তাকে। এর জন্য তাকে কোর্টে যেতে বলা হয়, কিন্তু সে সেটা এড়িয়ে যায়। ভাগ্যের কি নির্মম পরিহাস! তখনই যদি অ্যাড্রিয়ান আর্নেস্টের বিরুদ্ধে সঠিক পদক্ষেপ নেওয়া হতো, তাহলে হয়তো জিল মেগার আজ বেঁচে থাকত। অ্যাড্রিয়ান আর্নেস্টকে প্রথমবার যখন জিজ্ঞাসাবাদ করা হয়, তখন সেই 6 ঘন্টায় সে তার মনের সব কথা খুলে বলে পুলিশকে, যেন এতদিনের একাকী জীবনে সে কাউকে কিছু বলতে পারেনি কখনো। যেন তার মনের চাপা কষ্টগুলোর কথা শোনার জন্য কেউ ছিল না এতদিন। সে জানায় ছোটবেলায় তার বাবা তাকে শারীরিকভাবে নির্যাতন করত। তার বাবা ছিল একজন অ্যালকোহলিক। দিনের বেশিরভাগ সময় সে মাতাল অবস্থায় থাকত, তাই হুটহাট কোনো কারণ ছাড়াই তাকে মারধর করত। এছাড়া তার পরিবারের একজন বয়স্ক নারীর কাছে সে যৌন নিপীড়নের শিকার হয় বারবার। আশেপাশে এমন কেউ ছিল না যাকে সেই কথাগুলো বলতে পারবে, এমনকি তাকে সাহায্য করার মতো কেউ ছিল না। তার মাকে ঘটনা খুলে বললে সে পুরো দোষ চাপিয়ে দেয় অ্যাড্রিয়ান আর্নেস্টের উপর। তাকে সাহায্য না করে বরং সবার সামনে লাঞ্ছিত করে। সেই থেকে শুরু হয় নারীদের প্রতি তার ক্ষোভ। বিয়ে করে স্বাভাবিক সংসার করলেও তার এই স্বাভাবিক চেহারার পেছনে লুকিয়ে থাকা ভয়ঙ্কর হায়নাটা ঠিকই ছিল। রাতের অন্ধকারে নিজের ঘর থেকে বেরিয়ে জিল মেগারের মতো নিরীহ নারীদের শিকারে ঝাঁপিয়ে পড়ত। জিল মেগারকে হত্যার রাতে গার্লফ্রেন্ডের সাথে খুব ঝগড়া হয় তার। একটা রেস্টুরেন্টে বসেছিল তারা। সেখান থেকে খুব রাগারাগি করে বের হয়ে যায় অ্যাড্রিয়ান আর্নেস্ট। তার কিছুক্ষণ পরে বাসায় গিয়ে দেখে তার গার্লফ্রেন্ড বাসায় ফেরেনি। সাথে সাথে তাকে খুঁজতে বাসা থেকে বেরিয়ে যায়। ফোন দিয়ে জিজ্ঞেস করলে তার গার্লফ্রেন্ড বলে সে ফিরবে না। সেটা বলে সে ফোন রেখে দেয়। এরপর অ্যাড্রিয়ান আর্নেস্ট আরো অনেকবার ফোন দেয় তার গার্লফ্রেন্ডকে, কিন্তু সে ফোন রিসিভ করে না। অনেকবার টেক্সট করলেও কোনো রিপ্লাইও পায় না সে। এতেই তার মন মেজাজ বিগড়ে যায়। সে আবার বাসায় ফিরে যায়। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যেতে চায়, কিন্তু কিছুতেই তার রাগ কমছিল না। ভেতরের হিংস্র হায়নাটা যেন আবার জেগে ওঠে। সে বেরিয়ে যায় রাস্তায় শিকারের খোঁজে। আর ঠিক তখনই তার সামনে পড়ে যায় জিল মেগার। অ্যাড্রিয়ান আর্নেস্টকে আইনি হেফাজতে নেয়ার পর সে একবার আত্মহত্যার চেষ্টা করে। প্রথমে কেস লড়ার চেষ্টা করলেও পরবর্তীতে অর্থাৎ 2010 সালের 5ই এপ্রিল কোর্টের কাছে আত্মসমর্পণ করে। 19 জুন ভিক্টোরিয়ান সুপ্রিম কোর্টে গ্যালারি ভর্তি মানুষের সামনে অ্যাড্রিয়ান আর্নেস্ট বেলকে জাস্টিস নেটেলের মাধ্যমে 35 বছরের কারাদণ্ড দেয়া হয়। জিলের পরিবারের সবাইকে জানায় যে তারা ন্যায় বিচার পেয়েছে। জিল মেগারের ঘটনা সব পত্রিকা, টেলিভিশন আর রেডিওগুলোতে এমনভাবে প্রকাশ পেয়েছিল যে এতে পুরো দেশ এবং সারা বিশ্বে সাড়া পড়ে গিয়েছিল। পরবর্তীতে আরো 3 জন নারী মুখ খোলে। অ্যাড্রিয়ান আর্নেস্টের বিরুদ্ধে ধর্ষণের মামলা দেয় তারা। এই মামলা চলে আরো 2 বছর। কোর্টে সে অপরাধী প্রমাণিত হলে 2015 সালের মার্চ মাসে কান্ট্রি কোর্ট জাজ সু পোলেন তার শাস্তি আরো 18 বছর বাড়িয়ে দেয়। অর্থাৎ তার বিনা জবানবন্দিতে কারাদণ্ড 35 বছর থেকে বেড়ে গিয়ে হয় 43 বছর। অ্যাড্রিয়ান আর্নেস্ট যেহেতু জবানবন্দিতে থাকা অবস্থায় এই অপরাধ করে,
সেহেতু সেখানকার আইন আরো কঠোর করে দেয়া হয়। পরবর্তীতে যদি কোনো আসামি জবানবন্দিতে থাকা অবস্থায় ছোটখাটো কোনো অপরাধ করে, তাহলে তাকে 3 মাসের জেল সহ $4,200 জরিমানা দিতে হবে। এছাড়া আসামির অপরাধ যদি সীমা লঙ্ঘন করে, তাহলে তাকে পুনরায় কারাগারে নেওয়া হবে। 2013 সালের আগস্ট মাসে হাইকোর্ট জাস্টিস আয়ান ক্যালিন্যান জবানবন্দি গ্রহণ ও তদন্ত করার জন্য নতুন একটি ফুল টাইম বোর্ড প্রণয়ন করে, আর আসামিদের জবানবন্দিতে ছাড়ার প্রক্রিয়াটাও আরো কঠোর করে দেন, যেন কোনো আসামিকে ছাড়পত্র দেওয়ার আগে তার সব ফাইল, সব রেকর্ড দেখা হবে আগে থেকে। তারপর সিদ্ধান্ত নেবে সে জবানবন্দিতে ছাড়া পাবে কিনা। জিল মেগারের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে তার সকল সহকর্মীরা খুব ভেঙে পড়েছিল। যেদিন মৃতদেহ পাওয়া যায় তার পরদিন জিলের অফিসে, অর্থাৎ অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনে, একটি অস্ট্রেলিয়ান পতাকা এবং তাদের একটি নিজস্ব পতাকা সারা দিন জিলের সম্মানে অর্ধনমিত করা ছিল। এই মৃত্যুতে সবাই এতটাই ভেঙে পড়েছিল যে কেউ কেউ বাধ্য হয়েছিল মনোবিজ্ঞানী কাউন্সিলরের সাহায্য নিতে। পুরো অফিসটাই যেন কেমন মলিন হয়ে যায় জিলকে ছাড়া। অনেক সহকর্মীরা অনেয়ারে জিলের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়ে। বিভিন্ন জায়গা থেকে সবাই জিলের সম্মানে ফুলের তোড়া নিয়ে আসতে থাকে। কোনোটা রেখে যায় সেই ডাচেস বুটিক শপের বাইরে, আবার কোনোটা রেখে যায় তার বাড়ির সামনে। বাদ যায় না জিল যেখান থেকে নিখোঁজ হয় সে হোপ স্ট্রিটের পাশের চার্চও। রাস্তার পাশে কিছু দূর পর পর জিলের ছবিতে বাঁধিয়ে রেখে সেখানেও সবাই তার স্মরণে ফুলের তোড়া দিতে শুরু করে। এমনকি রাস্তার ফুটপাতে অসংখ্য মেসেজ লিখে রাখতে শুরু করে সবাই, বিশেষ করে সেই রাস্তায় যে রাস্তায় তাকে শেষ দেখা গিয়েছিল, সেই রাস্তায় যেখানে জীবনের শেষবারের মতো জিল হেঁটেছিল। ব্রান্সউইক ব্যাপটিস্ট চার্চ ছিল জিলের সবচেয়ে প্রিয়। প্রতি রবিবার সে সেখানে যেত প্রার্থনা করতে। চার্চের বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজেও সে যোগ দিত। তার মৃত্যুর পরে চার্চের সামনে অসংখ্য মানুষ সারা রাত মোমবাতি হাতে নিয়ে তার ছবির সামনে দাঁড়িয়ে থেকে তার মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছিল এবং তাকে সম্মান জানিয়েছিল। 2012 সালের 30 সেপ্টেম্বর মেলবোর্ন শহরের একজন ফটোগ্রাফার ফিলিপ ওয়ার্নার জিল মেগারের স্মরণে একটি পাবলিক মার্চের আয়োজন করেন, যেখানে 30,000-এরও বেশি মানুষ পুরো সিডনি পায়ে হাঁটে। এই মার্চের মূল স্লোগান ছিল উই উইল রিমেম্বার জিল মেগার। এছাড়াও নারীদের প্রতি অত্যাচার আর নির্যাতনের প্রতিবাদ করা হয় এই মার্চের মাধ্যমে। আবার 20 অক্টোবর জিল মেগারের প্রতিবেশী রিক্লেইম আরেকটি মার্চের আয়োজন করে, যেখানে উপস্থিত ছিল প্রায় 3,000 নাগরিক। এটাও ছিল জিলের স্মরণে এবং তার মৃত্যুতে শোক প্রকাশ। আর এই মার্চটি করা হয় রাতের বেলা মোমবাতি হাতে। জিল মেগারের অন্ত্যেষ্টিক্রিয়া এবং শবদাহর আয়োজন করা হয় 2012 সালের 4 অক্টোবর মেলবোর্ন শহরের ফকনার মেমোরিয়াল পার্কে। সেদিন সেখানকার সব গেট বন্ধ ছিল, শুধুমাত্র আমন্ত্রিত অতিথিদেরই সেখানে ঢুকতে দেয়া হয়েছিল, যেমন তার পরিবারের সবাই, বন্ধু বান্ধব, কিছু পুলিশ অফিসার আর এবিসির সহকর্মীরা। 28 সেপ্টেম্বর ড্রোগেডাতে, অর্থাৎ যে শহরে তার জন্ম, সেখানকার সেন্ট অলিভার্স কমিউনিটি কলেজেও একটি অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করা হয়। মেলবোর্নে জিল মেগারের অন্ত্যেষ্টিক্রিয়া এবং শবদাহ শেষে তার আত্মার শান্তির জন্য একটি মেমোরিয়াল 5 অক্টোবর অনুষ্ঠিত হয় ড্রোগেডাতে অবস্থিত সেন্ট পিটার্স চার্চে। এই অনুষ্ঠানে নেতৃত্ব দেন চার্চের ফাদার অলিভার ডিভাইন। এই পুরোহিতই জিল আর টম মেগারের বিয়ে পড়িয়েছিলেন। সেখানে থাকা জিলের আত্মীয়রা এই অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে একটি নীরব যাত্রার আয়োজনও করা হয়, যেখানে হাজারো মানুষ নীরবে রাস্তায় হেঁটেছিল। জিল মেগারের মৃত্যু থেকে আমরা দুটো শিক্ষা নিতে পারি, একটি আমাদের নিজের আর একটি আমাদের বিচার ব্যবস্থা। আমরা কখনোই আমাদের সন্তানদের সাথে এমন কোনো আচরণ করব না যাতে তারা শারীরিক ও মানসিকভাবে আহত হয়। এতে হয়তো অজান্তেই তার মনে কোনো দাগ রয়ে যেতে পারে, যেটার প্রতিফলন দেখা যায় তার বাকি জীবন। সে বড় হয়ে ওঠে একটা বিকৃত মানসিকতা নিয়ে। সঠিক বা ভুল বিচার করার
ক্ষমতাটা তার মাঝ থেকে হারিয়ে যায়। এরই সাথে আমাদের বিচার ব্যবস্থাও আরো ভালো করতে হবে, আইন আরো কঠোর করতে হবে এবং সেই সাথে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে শতভাগ, যেন অ্যাড্রিয়ান আর্নেস্টের মতো ক্রিমিনালরা স্বাধীনভাবে চলাফেরা না করতে পারে। আর এটা জিল মেগারের আগেই যেন সব অ্যাড্রিয়ান আর্নেস্টরা থাকে কারাগারে। কুয়াশা, X-Files, কুয়াশা। এতক্ষণ ধরে শুনছিলেন কুয়াশা X-Files-এ এক মর্মস্পর্শী কাহিনী, যেখানে আপনারা শুনছিলেন জিল মেগার নামের এক তরুণীর নির্মম হত্যা কাহিনী। আর এবার জানিয়ে দেব, অমর একুশে বই মেলায় পাওয়া যাচ্ছে কুয়াশার দুটো বই, কুয়াশা X-Files এবং নতুন এক চমক নিয়ে এসে গেছে, মানে আগামীকাল থেকে অর্থাৎ 1 ফাল্গুন থেকে পাচ্ছেন গ্রাফিক্স নভেল আকারে কুয়াশার আরো একটি বই। আচ্ছা, আর এটা ছাড়াও আপনারা ঘরে বসে অর্ডার দিতে পারেন। আজই আপনার বইয়ের প্রি অর্ডার করতে এবং ঘরে বসে বই পেতে অর্ডার করুন। দুটো হটলাইন নাম্বার আছে, 16297। আমি আবারও বলছি, প্রথম নাম্বারটি 16297 এবং দ্বিতীয় নাম্বারটি হচ্ছে 0151952197। দ্বিতীয় নাম্বারটিও আবার বলছি, 0151952197 অথবা অনলাইনে অর্ডার করতে পারবেন রকমারি.com-এ। আর বইটি পাওয়া যাচ্ছে স্টুডেন্ট ওয়েজের স্টলে, স্টল নাম্বার 490, 491, 492 এবং 493। আবারও বলছি, স্টলের নাম স্টুডেন্ট ওয়েজে কুয়াশা বই পাওয়া যাচ্ছে এবং আগামীকাল বিকেলে অর্থাৎ 1 ফাল্গুনের বিকেলে আমি থাকবো আপনাদের সঙ্গে। আর এখন শুরু করতে যাচ্ছি আমাদের কুয়াশার মূল গল্প। আজকে আমাদের কুয়াশার মূল কাহিনী লিখেছেন ফাতেমা কাইমি। আসুন তাহলে গল্পের প্রথম পর্ব শুনি। গল্পের প্রথম পর্বের পরে আবারও ফিরে আসছি, কোথাও যাবেন না। চলছে কুয়াশা এবিসি রেডিও 89.2 FM-এ। শারমিন আছি আপনার সাথে। মানুষের জীবন বড়ই অদ্ভুত। কখন কিভাবে যে জীবন বদলে যায় তা মানুষ বুঝতেও পারে না। সব মানুষই ভালো থাকতে চায়, তবে বিভিন্ন মানুষের ভালো থাকার ধরন বা উপায় এক হয় না। কেউ অল্পতেই খুশি, কেউ বা বেশি পেয়েও খুশি হয় না। কথায় আছে, মানুষের চাহিদা কখনো নাকি শেষ হয় না। 23 নম্বর লেনের একদম শেষ মাথার 3তলা বাড়িটার সামনে দাঁড়িয়ে আছেন এক ভদ্রলোক। ভদ্রলোকের নাম অয়নজামান। অয়নজামান অল্পতে খুশি হয়ে যায় এমন মানুষদের মধ্যেই পড়ে। জীবনে বিশেষ কোনো চাহিদা ছিল না তার। ভদ্রলোককে দেখলে বোঝাই যায় না যে প্রায় 12 বছর ধরে সে ওকালতি করছেন। আজ নিজেকে খুবই সুখী মনে হচ্ছে তার। স্ত্রী তানিয়ার অনেক দিনের আশা নিজের বাড়িতে থাকা, আজ তিনি সে আশা পূরণ করতে পেরেছেন। কি গো, তুমি এখনো বাইরেই দাঁড়িয়ে আছো? এদিকে এসে আমাকে একটু সাহায্য তো করবে নাকি? আমি একা একা সব করব। আসছি। বাইরে দাঁড়িয়ে কি করছে কে জানে। হ্যাঁ, এবার বলুন ম্যাডাম, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? হয়েছে, আমাকে করবে সাহায্য, তাও আবার তুমি। তাহলেই হয়েছে। তুমি ভেবো না যে আমি কিছুই করতে পারি না। আমি যা পারি তা তুমি করতে পারো। হ্যাঁ, এই 10 বছর ধরে তো দেখলাম তুমি কি কি পারো আর কি কি পারো না। আমাকে এগুলো বলে কোনো লাভ নেই, এগুলো অন্য কাউকে বলো, কাজে দে। তুমি একাই সব কাজ করবে নাকি? তো কে করবে? আমি ছাড়া এই কাজগুলো করার কেউ আছে? শোনো, নতুন বাসায় আজকেই উঠেছি। আস্তে আস্তে সব কাজ আমরা দুজনে মিলে করে ফেলবো। দুজনে মিলে মানে আমি আর তুমি? আর কিছু? আমি আসলেই কাজে হেল্প করব তোমাকে। তোমার এই কথা আমি শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি। সারাদিন কোর্টে থাকবে তুমি, এটা নতুন না অয়ন। আলটিমেটলি আমাকেই সব কাজ করতে হবে। না, এবার থেকে অন্যরকম হবে। দেখি, এটা আমার কাছে দাও। এটা কি করলে? তুমি তো কাজ করতেই পারো না, তারপর কাজ বাড়াও। না মানে ঠিক করো, এক্ষুনি ঠিক করে রাখো শোপিসটা। কে এভাবে রাখে? সোজা করে রাখো, পড়ে যাবে তো। আরে এই তো ঠিক করে রেখেছি। শান্তি এবার কেমন করে? হ্যাঁ, তোমাকে আর কোনো কাজ করতে হবে না। আচ্ছা, তাহলে অন্য কাজ করি। না, তুমি আমার অনেক উপকার করেছো, আর কিচ্ছু করতে হবে না। তানিয়ার কথা মতো আর কোনো কাজে হাত দেয় না অয়নজামান। মুরব্বীদের কাছে শোনা,
অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। কিন্তু অধিক খুশি হলে কি হয় তা তারা বলে যাননি। বলে গেলে হয়তো বোঝা যেত অয়ন জামানের এখন কি অবস্থা। স্ত্রী তানিয়ার কথা মতো চুপচাপ বসে থাকতে হচ্ছে তাকে। এদিকে চুপচাপ বসেও স্বস্তি পাচ্ছেন না তিনি। নেহাত ভুঁড়ি একটু বেশি, তা না হলে নাচ শুরু করার সম্ভাবনা ছিল। যাই হোক, যেহেতু শোপিস উল্টো করে রাখার অপরাধে তাকে চুপচাপ বসে থাকতে হচ্ছে, তাই তিনি কোনো ঝামেলা না করে চুপচাপ বসে স্ত্রী তানিয়ার কাজ দেখছেন। কি ভালোবাসা নিয়ে তানিয়া বাসার সব কাজ একা হাতে করছেন। অবশ্য তানিয়া ছাড়া এই সব কাজ করার জন্য আপাতত কোনো লোক নেই। এইসব ঘরের কাজ অয়ন জামান জীবনে করেননি। ওকালতি তাকে সে সুযোগ দেয়নি। কিন্তু তারপরও নিজের নতুন বাড়ি বলে কথা। কে ভাবতে পেরেছিল এমন যুগে ঢাকা শহরের মতো জায়গায় এত সস্তা দরে বাড়ি কিনে ফেলবেন। অবশ্য বাড়িটার জন্য একটা ধন্যবাদ প্রাপ্য প্রাক্তন মালিকেরও। রেডিমেড বাড়ি, তাও দাম নিয়ে তেমন একটু দরাদরি করেননি। সে যাই হোক, এত কমে বাড়ি পাওয়া গেছে, এতেই শান্তি। এদিকে এক মনে কাজ করছে তানিয়া। বুঝলে তানিয়া? আচ্ছা বলো তো, পৃথিবীতে কোন দুটো জিনিস মানুষকে শান্তিতে থাকতে দেয় না? জানি না তো। আচ্ছা, হঠাৎ এই কথা জানতে চাইছো যে? কি হয়েছে? ওহো, উত্তর জানতে চেয়েছি, প্রশ্ন নয়। বললাম তো জানি না, তুমি বলো শুনি। শোনো তাহলে, সে দুটো হচ্ছে সন্তান আর সম্পদ। বুঝলে? মানে তুমি আবার কি ভাবতে কি ভাবছো, আমি আসলে ওই মিন করে কথাটা বলিনি তানিয়া, বিশ্বাস করো। থাক, তোমার আর কি দোষ? দোষ তো আমার। বিয়ের 10 বছরেও তোমাকে একটা সন্তানের মুখ দেখাতে পারিনি। শান্তি আর এই দেখো, পুরো কথা আগে শুনবে তো। সন্তানের আর সম্পদের কথা আমি আমাদের ব্যাপারে বলিনি, বলেছিলাম এ বাড়ির মালিকের কথা। সন্তান থেকেও নেই, একটা মাত্র ছেলে, তাও বাবাকে দেখতে লন্ডন থেকে দেশে আসবে না। ভদ্রলোকের স্ত্রীও মারা গেলেন গত 3 মাস আগে। বেচারার এখন সম্পদ নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। কেমন পানির দামে বাড়িটা বিক্রি করে দিয়ে গেলেন। অনেক কষ্ট লোকটার মনে। কোথায় যাবেন বলেছেন কিছু? গ্রামের বাড়িতে যাবেন বলেছেন, এছাড়া আর কোথায় বা যাবেন বলো? আরে, লোকটার জন্য খারাপ লাগছে। কত স্বপ্ন নিয়েই না বাড়িটা করেছিলেন। কত স্মৃতি জড়িয়ে আছে বাড়ির প্রতিটা রুমে, ব্যালকনিতে, ছাদে। ভালো কথা মনে করেছো তো। শোনো শোনো, তুমি কিন্তু আজকালই ছাদে টাদে যেও না। কাপড় চোপড় শুকাতে দেওয়ার থাকলে ব্যালকনিতেই দিও। কেন? এমন অসম্ভব কথা তুমি বলতে পারলে? আমি ছাদ কতটা পছন্দ করি তুমি তো খুব ভালো করেই জানো। নিজের বাড়ির ছাদ আর নিজেই যাব না, এটা হয়? কি বলো কি এইসব? তানিয়া, আসলে তোমাকে কিভাবে বলবো বুঝতে পারছি না। আসলে হয়েছে কি, এ বাড়ির মালিক যিনি ছিলেন তিনি যাওয়ার আগে বলে গেছেন এ বাড়ির ছাদে যেন না যাই। আর কিছু করতে না করেছেন কি? আহা, তুমি রাগ করো না তানিয়া, আমি বলছিলাম যে। থাক, তুমি কি বলতে চাইছো তা পরিষ্কার করে বলে ফেলো। আরে তুমি বুঝলে না, আমরা তো এই বাড়িতে নতুন, তাই কিছুদিন পরে না হয় যাওয়া যাবে। আর তাছাড়া ছাদে কত খারাপ জিনিস ঘুরে বেড়ায়, তাই না? আগের মালিক যেভাবে বলেছেন আমাকে, থাক না। তার মানে তুমি ভূত প্রেতের কথা বলছো? নতুন করে ওসবের প্রতি বিশ্বাস জন্মেছে নাকি? আমি ভাবতেও পারছি না অয়ন, তুমি আমাকে এসব বলছো। আরে বাবা, তাও সাবধান থাকা ভালো না, কি বলো? তাই তো। এই, কোথায় যাচ্ছ তুমি?
ছাদে। ছাদে মানে? এই মাত্র তোমাকে আমি কি বুঝালাম? ছাদে গিয়ে দেখে আসি কোনো ভূত প্রেতের দর্শন পাওয়া যায় কি না। আহা তানিয়া, শোনো তানিয়া। অয়ন জামানকে আর দ্বিতীয় কথাটি বলতে না দিয়ে হন হন করে রুম থেকে বেরিয়ে গেল তানিয়া। অয়ন জামানও দেরি না করে তানিয়ার পেছনে পেছনে সিঁড়ি বেয়ে উঠে গেলেন ছাদে। ছাদে পৌঁছানো যেন নয়, বিস্ময়ের চূড়ান্তে পৌঁছে গেলেন অয়ন জামান আর তানিয়া। বাহারি ফুলের টব, বেতের চেয়ার টেবিল, একটা সাদা ধবধবে রং করা দোলনা, সব মিলিয়ে যেন লীলাহি ব্যাপার। বাড়ির আগের মালিকের কথা ভেবে অবাক হলেন অয়ন জামান। ভদ্রলোক অদ্ভুত তো, একটা কিছু সরিয়ে নেননি, নাকি যাওয়ার আগে তিনি ছাদেই আসেননি? কিন্তু কেন? তার নিজের বাড়ির ছাদের প্রতি তার এত আপত্তি কেন? তাদেরই বা ছাদে আসতে না করে গেছে কেন? হঠাৎ তানিয়ার কথায় চমক ভাঙে অয়ন জামানের। কাণ্ড দেখেছো? এমন সুন্দর ছাদে কিনা তুমি আমাকে না করেছিলে। আমি তোমার আর কোনো কথাই শুনতে চাই না। আজকে থেকে প্রতিদিন বিকেলবেলা আমি আমার ছাদে আসবো। হ্যাঁ, আমিও না বুঝতে পারছি না ব্যাপারটা। কি বুঝতে পারছো না? যাওয়ার আগে ভদ্রলোক বারবার বলে গেলেন যেন ছাদে না আসি। আমি আরো ভাবলাম ছাদ হয়তো ভালো না, তাই এভাবে বলেছেন। কিছু লোক থাকে এমন, নিজের বাড়ি ছেড়ে যাচ্ছে বলে মনের মধ্যে ইচ্ছে করে যত ভয় ঢুকিয়ে দিয়েছে। উনি ছাদে থাকা এইসব জিনিসপত্রগুলো এইভাবে ফেলে গেলেন কেন বলতো? জিনিসগুলো তো অনেক দামি। গ্রামে এত জিনিস নিতে অনেক ঝামেলা হবে, এই ভেবে হয়তো নেয়নি। হয়তো তুমি যা বলছো তাই ঠিক। দেখো দেখো, দোলনাটা কি সুন্দর না? চলো বসি। আমি কি বাচ্চা? তোমার ইচ্ছে হলে তুমি বসো। তুমি তাহলে চেয়ারে বসো, আমার দোলনাটা খুব ভালো লেগেছে। তোমার বয়স বাড়লেও ভিতরের বাচ্চামি স্বভাবটা আগের মতোই থেকে গেছে। সুখ মানুষের বয়স কমিয়ে দেয়, বাড়িয়ে দেয় দুঃখ। কি যে বলো এসব। আজকের আবহাওয়াটা অনেক ভালো, বলো? ভালো লাগছে সব মিলিয়ে। হ্যাঁ, অনেকদিন পরে এত সুন্দর একটা আবহাওয়া, সব মিলিয়ে ভালোই লাগছে। দেখো দেখো, আকাশটা কি সুন্দর লাগছে। অয়ন জামান তানিয়ার দেখা দেখে আকাশের দিকে তাকালেন। আসলে আজকের আকাশটা অনেক বেশি সুন্দর। আকাশের বুকে সাদা সাদা মেঘ কি সুন্দর ভেসে বেড়াচ্ছে। এই বাড়ির আশেপাশে অনেকটা খোলা জায়গা, কিছুটা দূরে বেশ কিছু বাড়িও রয়েছে, দূরে কিছু বাচ্চা খেলছে। এইসব দৃশ্য খুব মন দিয়ে দেখছে তানিয়া। মাঝে মাঝে তানিয়ার জন্য খুব কষ্ট হয় অয়ন জামানের। সারাদিন বাসায় একা একা থাকে তানিয়া। যদি একটা সন্তান থাকতো তবে কতই না ভালো হতো। এইসব ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলেন অয়ন জামান। এই দেখো দেখো। কি? আরে ওই যে এইদিকে এইদিকে, সোজা সোজা 3টা বাড়ির পরে যে বাড়িটা, দেখো ওইদিকে। হ্যাঁ দেখলাম। কি হয়েছে ওখানে? ওই বাসার ছাদে 9-10 বছরের বয়সী কত কিউট একটা মেয়ে বাবু বল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। দেখো দেখো। কোথায়? ও হ্যাঁ, ওর পেছনে একজন মোটা কালো মতো মহিলা দাঁড়িয়ে আছে, ওইটা? হ্যাঁ, কত সুন্দর না? এখানে সুন্দরের কি দেখলে তুমি? ঝামেলার ব্যাপার। এতে সুন্দরের কি আছে বুঝলাম। কাকে কি বলি আমি? তুমি তো কিছুই বুঝতে পারো না। আমি বুঝি না কিছুই, তাই তো? হ্যাঁ মানলাম আমি বুঝি না, কিন্তু ম্যাডাম আপনি বুঝলেন না আমার পেটের ভিতরে কি হচ্ছে। আরে বেচারা। চলুন চলুন চলুন, আপনার খাবারের ব্যবস্থা করি তাহলে। তানিয়ার সাথে ছাদ থেকে নিচে চলে এলেন অয়ন জামান। এমনিতেই আজ যা কাজের ধকল গেছে
তাতে খেয়ে লম্বা একটা শান্তির ঘুম না দিলেই নয়। তারপর নতুন বাড়ি কেনার আনন্দ তো আছে। খেয়ে বেশ আরাম করে খাটে ঘুমোতে গেলেন তিনি। এদিকে রান্নাঘরে কাজ করছে তানিয়া, কিন্তু অনেক চেষ্টার পরেও দু চোখের পাতা এক করতে পারছেন না তিনি। এক অজানা ভয়ের আবির্ভাব হয়েছে অয়নজামানের মনে। কেন এমন লাগছে তার? নতুন বাসায় উঠলে মানুষের এমনিতেই অভ্যাস হতে কিছুটা সময় লাগে, কিন্তু এমন অস্বাভাবিক লাগছে কেন তা বুঝতে পারছেন না তিনি। ভাবতে ভাবতে চোখ লেগে আসে তার। আমার মেয়ে কোথায়? আমার মেয়ে, ওকে আমার থেকে দূরে নিয়ে গেল। আমার মেয়ে, কে আপনি? আমার মেয়ের কাছে যাবো। আপনার মেয়ে? কে আপনার মেয়ে? আমার মেয়েকে দেখেছেন? হ্যাঁ, ওকে কোথায়? কোথায়? আমি তো আপনার মেয়েকে চিনি না। আমার মেয়েকে আমার থেকে অনেক দূরে নিয়ে গেছে। কারো ভালো হবে না, ধ্বংস হবে সব, ধ্বংস। আপনি কাঁদবেন না, আমি তো চিনি না আপনার মেয়েকে। আমাকে বলুন, ও কি হারিয়ে গেছে? আমার মেয়েকে কেড়ে নিয়ে গেছে। আমার মেয়েকে আমার থেকে দূরে নিয়ে গেছে ওরা। আমার মেয়ে। কে? আমাকে বলুন, কারা নিয়ে গেছে? অনেক মানুষ, সবাই খারাপ। ওরা সবাই মারা যাবে, সবার পরিণতি হবে মৃত্যু। আমার মেয়ে। হঠাৎ করে এমন পরিস্থিতিতে পড়বে তা ভাবতেও পারেনি অয়নজামান। মহিলাটি তার বাচ্চার জন্য কাঁদছিল। কি হয়েছে তার বাচ্চাটা? অয়ন আশেপাশে তাকিয়ে খুঁজতে থাকে। না, আশেপাশে কোনো বাচ্চাকে তো দেখতে পাচ্ছে না সে। আবার ঘুরে তাকাতে চমকে ওঠেন তিনি। মহিলাটি নেই। কোথায় গেল এত অল্প সময়ের মধ্যে? অয়ন আশেপাশে কাউকে দেখতে পাচ্ছে না। তার গলা কে যেন সারা শরীরের জোর দিয়ে চেপে ধরে। ঘুম ভেঙে লাফ দিয়ে ওঠে অয়নজামান। অজানা ভয় তার উপর ভর করে। কে জানে কি হতে চলেছে সামনে। তারপর দিন সারা দিন খুব স্বাভাবিকভাবে কাটালেও সন্ধ্যার কিছুটা আগে ঘটল এক ঘটনা। আদালত থেকে বাসায় ফিরে অয়নজামান দেখলেন তার স্ত্রী তানিয়া বাসায় নেই। কিন্তু তানিয়া তো না বলে বাসা থেকে চলে যাওয়ার কথা না, আর কোথায় বা যাবে? এই এলাকা তো ভালো করে চেনেই না। তাছাড়া দরজা তো তালা ছিল না। তার মানে তানিয়া আশেপাশেও কোথায় গেছে, কিন্তু কোথায় যাবে? আচ্ছা, তানিয়া ছাদে যায়নি তো? খুব দ্রুত ছাদে চলে গেলেন অয়নজামান। তানিয়া, তানিয়া। এই যে, ঠিকই তাহলে ভেবেছিলাম। আমি তোমাকে কখন থেকে খুঁজে যাচ্ছি, আর তুমি এখানে। তুমি কখন এলে? এত তাড়াতাড়ি চলে এলে যে আজকে? তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেল, তাই তাড়াতাড়ি এসে পড়লাম। তুমি ছাদে এসেছো এই সময়? তো তোমাকে তো কাল বললামই যে আমি প্রতিদিন ছাদে আসবো। হয়েছে হয়েছে, এবার নিচে চলো, সন্ধ্যা হয়ে গেছে। দেখো দেখো। কি কি দেখবো? ওই যে ছোট বাচ্চাটাকে। কোথায় তানিয়া? কোন বাচ্চা? আরে ওই যে এইদিকে সোজাসুজি 3টা বাড়ির পরে যে বাড়িটা, দেখো ওইদিকে। হ্যাঁ দেখেছি, এবার চলো। না না, কি দেখেছো বলো? আরে বাবা, বাচ্চাটার মা প্রতিদিন ওর পেছনে দাঁড়িয়ে দোলনা ধাক্কা দেয়। এটা দেখার কি আছে? হ্যাঁ, আমি তো বাচ্চাটার কথা বলছি। আমি বুঝলাম না, প্রতিদিন একটা বাচ্চাকে দেখার কি আছে? আজকেও দোলনায় বসে দুলছে, প্রতিদিনের কাজ। তুমি যে এটা দেখে কি এমন আনন্দ পাও কে জানে। চলো চলো, নিচে চলো। দাঁড়াও না একটু, এমন কেন করো? দেখো, বাচ্চাটা আমাকে দেখে কেমন হাত নেড়ে ডাকছে। দেখো দেখো। কি আশ্চর্য, ও কি করে বুঝলো যে আমরা ওকেই দেখছি? বাচ্চারা সব বোঝে।
আর তাছাড়া বাচ্চাটাও তো আমাকে দেখছিল অনেকক্ষণ থেকে। আহা, হয়েছে হয়েছে, এবার চলো তো, অন্ধকার হয়ে গেছে চারপাশে। কুয়াশা, কুয়াশা। সিঁড়ি দিয়ে নিচে নেমে আসতে আসতে কিছুটা আনমনা হয়ে পড়ে নয়নজামান। কেমন যেন একটা খটকা লাগছে মনে। না, বারবার বলার পরেও তা নিয়ে এক পলকও দৃষ্টি সরায়নি মেয়ে বাচ্চাটার উপর থেকে। তার নিজেরও দেখতে ভালো লাগছিল পরীর মতো মেয়েটাকে, কিন্তু এদিকে তাকিয়ে হাত নাড়ল কখন? তিনি তো দেখেননি হাত নাড়তে। এসব ভাবতে ভাবতে নিচে ঘরে চলে আসেন তিনি, কিন্তু অয়নজামান তখনও জানেন না তার প্রশ্ন বিস্ময় রূপ নিতে সময় বেশি নেবে না। রাতে খাবার খেতে অনেক দেরি হয়ে গেল অয়নজামানের। নতুন বাড়ি কেনার পর কাজের তেমন মন দিতে পারেননি, তাই অনেক কাজ জমে গেছে। রাতে খাবার খেয়ে বেডরুমে এসে বসে রইল তানিয়া। মধ্যরাত কেমন যেন রহস্য ভরা। একা একা শুয়ে নানা কথা ভাবতে ভাবতে ঘুমানোর চেষ্টা করতে লাগলো তানিয়া। এদিকে অয়নজামান রাতের খাবার খেয়ে চলে গেছেন স্টাডি রুমে। নতুন বাড়িতে আসার আনন্দে কেসে তেমন সময় দিতে পারেনি কিছুদিন। কাজের চাপ একটু বেশি। আজ সারা রাত ও ঘরে কাটিয়ে দেয়া বিচিত্র নয়। এদিকে কাজের চাপে অয়নজামান ভুলেই গেছেন যে আজকে তানিয়ার জন্মদিন ছিল। মনে মনে একটা দীর্ঘশ্বাস ছেড়ে ঘুমানোর চেষ্টা করলো তানিয়া, কিন্তু চোখ বন্ধ করলেই সেই 9-10 বছরের মেয়েটার মুখ ভেসে উঠছে তানিয়ার চোখের সামনে। কি সুন্দর মায়া ভরা মুখটা, ঠিক যেন ছোট্ট একটা পরী। ইস, এমন একটা মেয়ে যদি তার থাকতো। এই ভাবতে ভাবতে প্রায় ঘুম এসে গিয়েছিল তানিয়া। হঠাৎ কিসের যেন গন্ধ এলো তার নাকে। তাড়াতাড়ি উঠে বসে পড়লেন তানিয়া। কোনো কিছু পোড়ার গন্ধ পাচ্ছেও। তানিয়া শতভাগ নিশ্চিত চুলায় কিছু পড়ছে না। প্রতিদিনই সে আগে রান্নাঘর চেক করে তারপর ঘুমোতে আসে। আজকেও তার ব্যতিক্রম হয়নি। আর উকিল সাহেব এক কাপ চা তো দূরে থাক, জীবনে কোনোদিন চুলায় ম্যাচ ধরিয়েছে কিনা সন্দেহ আছে। চরম বিরক্তি নিয়ে আবার শুয়ে ঘুমানোর চেষ্টা করলো তানিয়া। আর ঠিক তখন কে? এই কে? বাসায় দৌড়ায় কে? এত রাতে পেরেক ঠোকে কে? আজব ব্যাপার তো। একটু কি শান্তিতে ঘুমাতেও পারবো না? না, গিয়ে দেখে আসি এত রাতে কি কারণে উকিল সাহেব পেরেক ঠোকে তা জানা দরকার। এ কি? কে কে ওখানে? চেয়ারে দুলছে কে? বাচ্চাটা না? এত রাতে এখানে কি করছে? কিভাবে এলো? না না না, ওকে ডেকে আনি। না না, পেরেক ঠোকার শব্দে টিকতে না পেরে উঠে পড়ে তানিয়া। বিছানা থেকে নেমে স্টাডি রুমের দিকে রওনা হয় তানিয়া। রাত বিরেতে পেরেক ঠোকার রহস্য জানা উচিত। ডাইনিং পার হতেই দ্বিতীয়বারের মতো চমকাতে হলো তানিয়াকে। স্টাডি রুমে আর যাওয়া হলো না। কোনো কিছুর অস্তিত্ব অনুভব করে তাড়াতাড়ি ডাইনিং এর লাইট জ্বালিয়ে দেয় সে। ডাইনিং টেবিলের পাশে একটা ইজি চেয়ারে কে যেন দুলছে। ভালোভাবে খেয়াল করে তানিয়া। চোখ যেতে অবাক হয়ে যায় সে। এটাও কি দেখছে? আদর ঠিক দেখছে তো, নাকি সবই ওর মনের ভুল? ঘুম চোখে ভুল দেখছে না তো? চোখ কচলে আবার ভালো করে ওই দিকে তাকায় তানিয়া। ভীষণ বিস্ময় নিয়ে দেখতে থাকে। আজ 2 দিন ধরে প্রতি বিকালে পাশের ছাদে দেখা সেই 9-10 বছর বয়সী ফুটফুটে পরীর মতো মেয়েটা তাদের ডাইনিং টেবিলের পাশে ইজি চেয়ারে বসে আছে। মেয়েটার এক হাতে একটা পিতলের ফুলদানি, সেটা দিয়েই দেয়ালে ঠুকঠুক করে শব্দ করছে। এটার শব্দই পেরেক ঠোকার আওয়াজ ভেবে তানিয়া ভুল করছিল এতক্ষণ। বড় বড় চোখে খানিকক্ষণ তানিয়া দিয়ে তাকিয়ে থেকে
আবার নিজের কাজে মন দিল মেয়েটা। বিড় করে কিছু একটা বলছেও যেন, কিন্তু তানিয়া ঠিক বুঝতে পারছে না কি বলছে। বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে তানিয়া তড়ি ঘড়ি করে স্টাডি রুমের দিকে গেল। অয়ন যেমন গোটা দশেক বই টেবিল জুড়ে খুলে রেখে তার উপর মাথা রেখে পড়ে পড়ে ঘুমোচ্ছে। কাল বিলম্ব না করে তাকে ধাক্কা দিতে থাকে তানিয়া। শুনছো? ওই কি হয়েছে? ডাকছো কেন? চলো আমার সাথে। ওদিকে কি হয়েছে জানো? পড়ে পড়ে ঘুমাচ্ছে এখানে। কাল সকালে বলো, এখন ঘুমাতে দাও। তুমি চলো তো আমার সাথে। ওঠো ওঠো বলছি। আচ্ছা বলো তো কি হয়েছে? আরে বাবা, পাশের বাচ্চার যে মেয়েটা আছে না, ওই যে বাচ্চা মেয়েটা, ও আমাদের ডাইনিং টেবিলের পাশে ইজি চেয়ারে বসে দুলছে। হ্যাঁ? কি বলছো? ঠিক দেখেছো তো নাকি স্বপ্ন দেখেছো? সারাদিন এই বাচ্চা বাচ্চা যেভাবে করতে থাকো তুমি, আমার মনে হয় তুমি স্বপ্নই দেখেছো। তুমি আমার সাথে আগে চলো, দেখো আছে কিনা। আমি সত্যি বলছি কিনা তা প্রমাণ হয়ে যাবে। আচ্ছা চলো। এই যে কোথায়? এ কি? আসলেই তো এই বাচ্চাটা এখানে আসলো কিভাবে? এটা তো আমারও প্রশ্ন। ও এখানে আসলো কিভাবে, তাও আবার এত রাতে? দাঁড়াও, আমি সিগারেট খেতে ছাদে গিয়েছিলাম, মনে হয় ঘরে ঢুকে ভুলে দরজার ছিটকিনি আটকাইনি। দাঁড়াও, তাও জানতে চাই ওর কাছে। এই মেয়ে, তুমি এখানে কেন? কিভাবে এলে? কি গো, কথা বলছে না কেন? বোবা না কালা? শুনে না কানে? আহা, তুমি ওকে এভাবে জানতে চাইলে ও তো বলবে না, ছোট বাচ্চা তো। দাঁড়াও, আমি জানতে চাই। এই বাবু, তোমার মা কোথায়? তাকে না বলে বের হয়েছ কেন? তাকে না বলে যে এত রাতে বাসা থেকে বের হয়েছ, এটা কি ঠিক? মার জন্য অপেক্ষা করছি। এই মেয়ে বলে কি? হ্যাঁ, ওর মার জন্য আমাদের বাসায় বসে অপেক্ষা করছে, এর মানে কি? কি আজব কথা। এই মেয়ে, বের হয়ে আসো, চলো তোমাকে দিয়ে আসি। তোমার মা তোমার খেয়াল রাখেন না? তিনি এত রাতে তোমাকে ছাড়লো কোন আক্কেলে তা জেনে আসি। হারিয়ে যেতে যদি। আহা, তুমি ওকে বকছো কেন? বাবু, তুমি আমার কাছে এসেছো না? ছাদ থেকে যে তুমি আমাকে হাত নাড়ো, আমাকে তোমার পছন্দ হয়েছে? আগুন। আগুন? কোথায়? কোথায় আগুন? আগুন। এই, একটা পোড়া গন্ধ পাচ্ছ না? তানিয়া, পানি আনো, তোমার ঘরে আগুন লেগেছে। মেয়েটা চোখ বন্ধ করে আগুন বলতেই চমকে উঠে অয়ন জামান ও তানিয়া। কেমন খটকা লাগে ওদের দুজনের। সত্যিই তো, পোড়াগুন তো আসছে কোত্থেকে? সম্ভাব্য উৎস আন্দাজ করে দুজন দুদিকে ছুটল। আগুন লেগেছে তানিয়ার রুমে, খাটের আশেপাশে মশার কয়েল গাছ হয়ে পড়ে আছে কাপড়ের পাপোশের উপর। বিছানার চাদর কিছুটা মাটিতে পড়ে থাকায় তাতেও আগুন লেগেছে। আগুন ছড়িয়ে পড়ার আগেই পানি ঢেলে তা নেভালেন অয়নজামান। আগুন নিভিয়ে একটু শান্ত হয়ে বসতেই মনে পড়ে গেল মেয়েটার কথা। আশ্চর্য ঘ্রাণ শক্তি তো মেয়েটার। ভালো কথা। ও গেল কোথায়? দেখো তো দরজা দিয়ে, এই রুমে আসতে বলো। এই মেয়ে, কি নেই তো রুমে? কি বলো? নেই ওখানে?
না, দাঁড়াও তো, ওই যে দেখো চলে যাচ্ছে একা একা। কোথায়? এদিকে এসো, জানালার কাছে এসো। এই যে দেখো, তুমি ওকে ওইভাবে বকলে দেখেই চলে গেছে। একা একা যদি যেতে না পারে, তুমি একটু এগিয়ে দিয়ে এসো না। পারবে না মানে? খুব পারবে। আসতে যখন পেরেছে তখন যেতেও পারবে। এইভাবে বলছো কেন? তো কোন ভাবে বলবো? কাল ওই বাড়িতে গিয়ে খবর নিয়ে আসবো, আর কালো করে যে মহিলা ওর মা, তার সাথেও কথা বলে আসবো। আর হ্যাঁ, ভালো করে চেক করে দেখো কিছু চুরি টুরি করেছে কিনা। না, কিছু চুরি টুরি করেনি। তুমি না দেখে বলছো কিভাবে? এই এই ফুলদানি কি আমাদের? না তো, এটা এখানে এলো কেন? ওইটা তো বাচ্চাটার হাতে ছিল। দেখেছো, তুমি না বললে ও চুরি করেছে কিনা দেখতে। দেখো এবার, চুরি করা তো দূরে থাক, ওটা ও একটা ফুলদানি রেখে গেছে। আচ্ছা, কাল গিয়ে দিয়ে আসবো। তুমি এইসব নিয়ে আজে বাজে চিন্তা করে প্রেসার বাড়িও না। চলো ঘুমোতে যাই। বাজে চিন্তা আমি করছি না তুমি করছো? এই ফুলদানি ও দিয়ে গেছে, আর তুমি ওকে চোর বলছো। অথচ দেখো, আজকে মেয়েটা তোমার কত বড় উপকার করেছে। তোমার দাদির দেয়া খাট পড়ে গেলে এমন স্মৃতি টাকায় কিনতে পারতে? আহা, হয়েছে হয়েছে, এবার চলো। তানিয়া খেপে যাওয়া তার কিছু বললেন না অয়নজামান। এমনিতেও তখন মেয়েটাকে ওভাবে কথাগুলো বলার জন্য অয়নজামানের নিজেরও কিছুটা খারাপ লাগছে। জানালা দিয়ে মেয়েটার চলে যাওয়ার দৃশ্য দেখে কিছু সময়ের জন্য মনের ভেতর কেমন যেন শূন্যতা অনুভব হয়েছিল অয়নজামান। কিন্তু এত রাতে একটা অপরিচিত বাচ্চার আগমনটাও মেনে নিতে পারেননি তিনি। তানিয়া সব কথা চুপচাপ শুধু শুনে গেলেন তিনি, কিন্তু তিনি একবারের জন্যও শুনতে পেলেন না ঢং ঢং করে ঘন্টা বাজছে কোথাও, অশুনি ঘন্টা। অতিরিক্ত কাজের চাপে মানুষ একটা সময় তার ব্যক্তিগত অনেক দরকারি কাজ করারও সময় পায় না। অয়নজামানের সাথে ঠিক তাই হয়েছে। পরদিন সেই রহস্যময় মেয়েটার বাড়িতে অয়নজামানের আর যাওয়া হলো। পরপর 7 দিন অনেক ব্যস্ত ছিলেন কেস সংক্রান্ত বিষয় নিয়ে। বাড়িতে তানিয়াকেও কোনো সময় দিতে পারেনি। তবে আজকে কাজের চাপ কিছুটা কম থাকায় তাড়াতাড়ি বাড়ি ফিরে এলেন অয়নজামান। কিন্তু বাসায় এসে দেখলেন তানিয়া বাসায় নেই। ঘরে যেহেতু তারা নেই, তাই অয়নজামানের আর বুঝতে বাকি রইল না যে তানিয়া ছাদে গেছে। খুব অজানা কারণে মনে মনে বেশ বিরক্ত হলেন তিনি। আর ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। কে? আমার মেয়েটাকে দেখেছেন? কোন মেয়ে? একটু আগে কোনো বাচ্চা মেয়ে আপনাদের বাসায় আসেনি? না তো। আচ্ছা, তাহলে কোথায় গেল আমার মেয়েটা? কোথায় গেল? শুনুন, শুনে যান। উনি কি সেই বাচ্চাটার মা না? বাচ্চাটাকে খুঁজছে, তার মানে বাচ্চাটা আবারও না বলে বাসা থেকে বেরিয়ে গেছে। উফ, কি যে ঝামেলা। তানিয়া, এই তানিয়া। কথা শেষ না করে বাচ্চাটার মা দৌড়ে বেরিয়ে গেল। তাকে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে কোনো কিছু নিয়ে খুব চিন্তিত। বাচ্চাটা হয়তো আবারও না বলে বাসা থেকে একা একা বেরিয়ে আছে। অয়নজামান কি করবে বুঝতে পারছেন না। তানিয়াকে ডাকতে ডাকতে ছাদের সিঁড়ির দিকে এগিয়ে গেল। ডাক শুনে ছাদ থেকে নেমে এলো তানিয়া। তানিয়া, তানিয়া। আসছি। যখনই বাসায় আসি তখনই ছাদে। আগে জানলে এই বাড়িটাই কিনতাম না। হ্যাঁ, এবার বলো। বলো মানে? তুমি সারাদিন ছাদে কি করো? সারাদিন কোথায়? আমি তো 4টার দিকে ছাদে আসি। 4টার দিকে আসো? এখন কয়টা বাজে বলো তো তানিয়া আমাকে? হ্যাঁ, এখন 7টা বাজে।
একটা মানুষ টানা 3 ঘন্টা ছাদে থাকে কিভাবে? আশ্চর্য, তুমি এমন কেন করছো? আমার তো কোনো কাজ নেই, রান্না শেষ করে তাই একটু ছাদে যাই। না, এত ছাদে থাকা যাবে না। আমি যখনই আসি তখনই তুমি ছাদে। আচ্ছা সরি, আর এমন করবো না। একটু আগে ওই বাচ্চাটার মা এসেছিল। কেন, কিছু হয়েছে? না, বাচ্চাটা এসেছে কিনা জানতে চাইলো। আমি বললাম আসেনি। তারপর কোনো কথা না বলেই চলে গেল। বাচ্চাটা মনে হয় আবারও একা একা না বলে বাসা থেকে বেরিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি এখন শান্ত হও, আমি তোমার খাবার দিচ্ছি। সেদিনের মতো সব ঠান্ডা হলেও এর পরের পরিস্থিতি আর ঠান্ডা থাকার মতো ছিল না। বেশ অনেকদিন ধরে আঞ্জামান লক্ষ্য করলেন যে তানিয়া একদমই কথা কম বলছে গত 6-7 দিন ধরে। প্রায় 10 বছরের বেশি সময় ধরে যার সাথে সংসার করছেন সেই কে তানিয়া? আচ্ছা, এইসবের জন্য কি সে নিজেই দায়ী? আঞ্জামান বুঝতে পারে না তার কি করা উচিত। এদিকে তানিয়া ধীরে ধীরে ছাদে থাকার সময় আরো বাড়িয়ে দিল। ইদানিং 24 ঘন্টার প্রায় 15 ঘন্টায় ছাদে কাটায়। রান্না ঘুম ছাড়া পুরো সময় তানিয়া ছাদে থাকছে, খাওয়া দাওয়াও করছে না ঠিক মতো। কিন্তু তানিয়াকে এই ব্যাপারে আর কিছু বলেন না তিনি। কিন্তু এই ধরনের আচরণের কোনো মানেও খুঁজে পাচ্ছেন না আঞ্জামান। এমনও তো হতে পারে তার কোনো কথায় মনে কষ্ট পেয়েছে তানিয়া। এমন অসম্ভব ধারণাও তার মনে উকি দিতে ছাড়ে না। যদিও আজ দীর্ঘ অনেক দিনের সংসার জীবনে তানিয়াকে কোনো কটু কথা বলেননি তিনি, কিংবা বলা যায় ওকালতের ব্যস্ততা তাকে সে সুযোগ দেয়নি। তিনি পুরো পরিস্থিতিকে সময়ের হাতে ছেড়ে দিলেন, কারণ টাইম ইজ দ্য বেস্ট হিলার। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কিন্তু না, তিনি বুঝতেও পারলেন না তিনি ঠিক কত বড় ভুল করেছেন। পরিস্থিতি স্বাধীনতা পেয়ে আপন খুশিতে নিজেকে আরো ঘোলাটে করে তুলল। আপনি কি নিয়মিত ছাদে যান? হ্যাঁ, কেন? না, দেখি তো তাই। আমিও তো আপনাকে দেখি। ভয় করে না আপনার? ভয়? ভয় কেন করবে? না, অনেকে ছাদে উঠতে ভয় পায়। আমাদের বাসার ছাদটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ জানি, দূর থেকেই বোঝা যায় অনেক বেশি সুন্দর। এ বাসার মানুষগুলো অনেক সুন্দর। আমাদের আগে যারা এই বাসায় থাকতো তাদের চেনেন আপনি? ভালো করেই চিনি। আপনার বাচ্চাটা অনেক সুইট। ওই দিন এসেছিল আমাদের বাসায়। আপনি মনে হয় ওই দিন ওকে খুঁজছিলেন। না, ওকে তো নিয়ে গেছে। কে নিয়ে গেছে? ওকে অনেকেই নিতে চায়, আমি ওকে আমার কাছে রাখতে পারি না। যাই হোক, আমি আজ আসি। আবার আসবেন? দরকার হলে তো আসতেই হবে। ঘরে কার সাথে যেন কথা বলছে তানিয়া। আঞ্জামান স্পষ্ট শুনতে পাচ্ছে তানিয়া একা একাই কথা বলছে। তানিয়ার কথা ছাড়া আর কারো কথাই তো শোনা যাচ্ছে না। আঞ্জামান কি করবে বুঝতে পারছেন না। নিজেকে খুব অসহায় মনে হচ্ছে তার। আগে এমন ছিল না। সেদিন তানিয়াকে কিছু বললেন না তিনি। বললে হয়তো হিতে বিপরীত হতে পারে। সময়ের উপর সব ছেড়ে দেন তিনি। পরদিন বিকালের কথা, বাসায় ফিরে যথারীতি তানিয়াকে বাসায় পেলেন না আঞ্জামান। অন্যবারের মতো এবার আর চিন্তিত হলেন না তিনি, কারণ তিনি জানেন তানিয়া এখন ছাদে। এই বাসাতে আসার পর থেকে এই সময় তানিয়া ছাদেই থাকে। তানিয়াকে চমকে দেওয়ার জন্য দেরি না করে ছাদে উঠে যান আঞ্জামান। কোনো শব্দ না করে চুপি চুপি তানিয়ার পেছনে এসে দাঁড়ানো আঞ্জামান। তারপর ভীষণ অবাক হয়ে যান তিনি। তানিয়া কথা বলছে, কিন্তু কার সাথে? এখানে তো কেউ নেই। ভালো করে লক্ষ্য করলেন না, ফোনেও কথা বলছে না।
তানিয়া তো একা একাই কথা বলছে। এবার কিছুটা ঘাবড়ে গেলেন অয়নজামান। তানিয়ার কথা শোনার চেষ্টা করলেন। এই, তুই সেদিন ওভাবে চলে গেলি কেন রে? আমি তোমার কাছে এসেছিলাম। তুই চলে যাওয়ার পরে আমার খুব খারাপ লেগেছে জানিস। আমি এখন চলে যাব। কি? না না না, এখন না। আর একটু থাকলে কি হয়, একটু থাক, আর 5 মিনিট পরে যা। না, আমাকে যেতেই হবে। এত তাড়া কেন তোর? তোর মা চিন্তা করবে বুঝি? আমার তো মা নেই, আমার কেউ নেই। তাহলে যে কালো মোটা করে একটা মহিলা তোকে পেছনে দাঁড়িয়ে দোলনায় ধাক্কা দিতে দেখেছে অনেকবার। কি রে, তুই এভাবে হাসছিস কেন? কি হলো? তোমার পেছনে তাকাও, দেখো কে আমাদের দিকে তাকিয়ে আছে। তোর তো মা নেই, তাই না? হ্যাঁ, আমাকে ভালোবাসার কেউ নেই, মা বাবা কেউ নেই আমার। তোর আমাকে খুব পছন্দ, তাই না? হ্যাঁ, খুব, এতগুলা। এখন থেকে তুই সব সময় আমার সাথে থাকবি। আমি তোকে অনেক 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 আদর করব। তুই ছাড়া আমার কেউ নেই রিধি, কেউ নেই। স্ত্রী তানিয়ার কথা শুনে হতভম্ব অয়নজামান ছাদের দিকে তাকান। শেষ বিকেলে আলো খেলা করছে সব ছাদে। নির্দিষ্ট ছাদটায় যার থাকা নিয়ে এই মুহূর্তে তার বিচলিত হওয়ার কথা, সেই নেই। সাথে থাকা সেই কালো মতো মহিলাটিও নেই। খুব বিব্রতকর ভাবে তানিয়ার পাশে এসে দাঁড়ালেন তিনি। আশ্চর্য, তানিয়া কেন করল না যেন অয়নজামানের কোনো অস্তিত্বই নেই। তানিয়ার চোখে অন্যরকম দৃষ্টি, আর থেমে থেমে বিড়বিড় করছে সে। তানিয়ার অন্য জগতে ভেসে যাওয়া চোখ জোড়ার দিকে তাকিয়ে থাকতে থাকতে মরে যেতে ইচ্ছে হলো অয়নজামানের। তিনি কোনো একটি সন্তান দত্তক নিলেন না। দত্তক সন্তান থাকলেও তানিয়ার আজ এই অবস্থা হতো না। না, ওকালতি তার শেষ জীবনটাও শেষ করে দিল। সারা জীবন অন্যের সমস্যার সমাধান করতে করতে নিজের সমস্যায় সমাধান করেননি তিনি। 8 বছর আগে দত্তক নেওয়ার কথা চিন্তা করলে ওরকম একটা মেয়ে এখন তানিয়াকে মা মা করে অস্থির করতে পারত। তানিয়ার দিকে ভালোভাবে তাকাতেই হঠাৎ চমকে উঠলেন তিনি। সমস্ত শরীরে প্রবল এক ঝাঁকুনি অনুভব করলেন। একই দেখছেন তিনি, এতক্ষণ ধরে তানিয়ার চোখের দিকে তাকিয়ে আছেন, অথচ একটিবারের জন্য তানিয়াকে চোখের পলক ফেলতে দেখলেন না। কি করে সম্ভব এটা? এতক্ষণ চোখের পলক না ফেলে থাকতে পারা যায়? নিজেকে আর ধরে রাখতে না পেরে জোরে ধাক্কানো শুরু করলেন তিনি তানিয়া। ধাক্কা খেয়ে যেন কাঁচা ঘুম থেকে প্রচন্ড ভাবে লাফিয়ে উঠলেন তানিয়া। এতক্ষণ যা হয়েছে তা যেন কিছুই মনে নেই তানিয়ার। এই তানিয়া, তানিয়া, তাকাও, তাকাও আমার দিকে। কি হয়েছে তোমার? কি তুমি তুমি কখন এলে? মাত্রই এলাম। তা তুমি একা একা কথা বলছিলে যে? একা একা আবার কথা বলা যায় নাকি? আর তুমি এসে এভাবে চুপচাপ দাঁড়িয়েছিলে কেন? এমনি। আচ্ছা চলো নিচে যাই। কেন? তোমার খাবার টেবিলে দেওয়াই আছে, তুমি খেয়ে নাও। সন্ধ্যা হয়ে গেছে তানিয়া, এই সময় ছাদে থাকতে নেই, তাও আবার খোলা চুলে। আমি এখন যাব না, তুমি যাও। তানিয়া, আমার দিকে তাকাও। কি হয়েছে বলো তো? আমার কোথায়? কিছু হয়নি তো। ও হ্যাঁ, আমি তো পুরি বানিয়ে রেখেছিলাম। কত দেরি হয়ে গেল দেখেছো? ভেবেছিলাম ছাদে বসে গরম পুরি আর চা খাবো তোমার সাথে। আচ্ছা থাক,
আজকে ঘরেই খাই। চলো নিচে চলো। কুয়াশা, কুয়াশা, ভাবছি তোমাকে নিয়ে বেড়াতে যাব। কোথায় যাওয়া যায় বলো তো? কোথায়? তানিয়া, এই তানিয়া। হ্যাঁ হ্যাঁ, কিছু বলছো? বলছি যে ভাবছি তোমাকে নিয়ে বেড়াতে যাব। কোথায় যাওয়া যায় বলো তো? তুমি বলো, তোমার ইচ্ছা। চলো দূরে কোথাও ঘুরে আসি। না না, এমনি ইচ্ছা করছে না, যাও না। আমি থাক, আমারও কাজ আছে। কিছুটা কষ্টই পেলে নয়নজামান। এতক্ষণ ছাদে যা ঘটলো তা কোনোভাবেই তানিয়াকে জানালেন না নয়নজামান। সিঁড়ি দিয়ে নেমে আসার সময় ছাদের দিকে তাকাতে গিয়ে হঠাৎ করে বুকটা কেঁপে উঠল অয়নের। পরিস্থিতি অনেকভাবে থামাতে চেষ্টা করছিলেন নয়নজামান, কিন্তু কোনো লাভ হয়নি। সেটা ঘোলাটের থেকে বরং প্রস্তর কঠিন রূপ লাভ করেছে। তানিয়ার বিড়বিড় করে কথা বলা আগের চেয়ে বহুগুণ বেড়ে গেছে। আগে শুধু একা একা থাকা সময় মতো, এখন সারাদিন বিড়বিড় করে তানিয়া। সারাদিন কাকে যেন ডাকে। হৃদি নামে সেই কাল্পনিক মেয়ে 24 ঘন্টা তানিয়ার সাথে কথা বলে। মাথায় হাজারো প্রশ্ন ঘুরছে নয়নজামানের। শেষবার সেই বাচ্চা মেয়েটাকে দেখেছিল সেদিন রাতে তাদের বাসায়। তারপর ছাদে তো বেশ কয়েকবারই গিয়েছেন তিনি, কিন্তু ওই মেয়েটাকে তো আর দেখেননি। আচ্ছা, মেয়েটা কি মাঝে মাঝে আসে নাকি তানিয়ার কাছে? তাহলে মনে এসেছে ওর মায়ের সাথে, কিন্তু ওর কথা তো তানিয়া একবারের জন্য বলেনি। মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেললেন তিনি। মেয়েটার বাসায় যাবেন ভেবেছিলেন, কেসের ঝামেলা যাওয়া হয়নি। না, আর দেরি করলে চলবে না। আজকে সব বিষয় পরিষ্কার করতে হবে। দেরি না করে বাসা থেকে নাস্তা না করেই বের হয়ে যান নয়নজামান। মলিন হয়ে আসা আকাশি রঙের বাড়িটা খুঁজে পেতে বেশি দেরি হলো না তার। বাড়িটার গেটে তালা খোলা। গ্যারেজের জন্য জায়গাটা রেখে সিঁড়ি উঠে গেছে উপরের দিকে। সেটা দিয়ে উপরে ওঠার জন্য পা বাড়ালেন নয়নজামান। অমনি থমকাতে হলো তাকে। পেছন থেকে একটা আওয়াজ তাকে থামিয়ে দিল। পেছনে ফিরে তাকাতেই তিনি দেখতে পেলেন এক লোককে গেটের বাইরে দাঁড়িয়ে আছে। তার মাথায় টাক আর কাঁচা পাকা গোঁফ দেখে বেশ ভদ্রলোক বলে মনে হল। এই যে ভাই, কোথায় যাচ্ছেন? পাগল নাকি আপনি? উপরে কোথায় যান? মানে এলাকায় নতুন এসেছেন আপনি? আচ্ছা, এই বাড়িতে ছোট্ট একটা মেয়ে আছে না? আছে নয়, ছিল। মানে হৃদি নামে একটা মেয়ে ছিল। তার সৎ মা বাবা দাদি মিলে থাকত। খুব খারাপ একটা ঘটনা ঘটায় ওরা চলে গেছে এখান থেকে। সেও প্রায় 2 বছর হবে। হৃদি? হ্যাঁ, এই নামটাই তো। তা ভাই, কি খারাপ ঘটনা জানতে পারি? অবশ্যই, কেন নয়। এলাকার মানুষ হিসাবে আপনাকে জানানো তো আমার কর্তব্য। তবে এখানে না, চলুন সামনে চলুন। এইবার শুনুন, এলাকার মিষ্টি মেয়ে দিদি খুব পরিচিতি পেয়েছিল। 10 বছর বয়স, বাবা ব্যাংকে চাকরি করত, আর বাসায় হৃদি আর তার দাদি আর সৎ মার সাথে থাকত। হৃদির আসল মা ওর জন্মের পরপরই মারা গেছে। খুব মিষ্টি আর ভালো মেয়ে ছিল হৃদি, কিন্তু সৎ মা তাকে ভালোবাসতে পারিনি।
মেয়েটাকে দেখতেই পারতো না, সব সময় মারত। একদিন সৎ মায়ের অত্যাচারের মাত্রা ছাড়িয়ে যায়। দিদিকে মারতে মারতে এক পর্যায়ে হাতের কাছে থাকা ফুলদানি দিয়ে ওর মাথায় আঘাত করে, ওখানেই মরে যায় দিদি। আরে বুঝলেন ভাই, হঠাৎ অপ্রস্তুত হয়ে পড়ায় মহিলা এমন কাজ করেছে। পরে নিজেই পুলিশ ডেকে পুলিশের কাছে ধরা দিলেন, কিন্তু তাতে কি, অমন ফুলের মতো মেয়েটা তো আর ফিরে এলো না। পরে শুনেছি খুব অদ্ভুত ভাবেই জেলে মারা গেছে বাচ্চাটার সৎ মা। সে বছরই রিদির বাবা আর দাদি এ বাসা ছেড়ে দেন। ও ভালো কথা, আপনার পরিচয় তো জানা হলো না, কি করেন আপনি? আমার নাম অয়ন জামান, আমি ওকালতি করি। ও আচ্ছা, আমি খায়রুল ইসলাম, ব্যবসা করি। একটা কথা জানতে পারি? আপনি হৃদির ব্যাপারে এসব জানেন না, অথচ হৃদিকে চিনলেন কি করে? না মানে জানি, ঠিক পুরোটা জানতাম না। এই যে এটা আমার বাসা, চলুন না এক কাপ চা খাবেন? না, বাজার করা লাগবে, দেরিতে গেলে ভালো পাবো না, আরেকদিন আসবো না হয়। আসলে খুব খুশি হব, এক এলাকার মানুষ আমরা। তো সে আসা যাবে, কিন্তু ভাই একটা কথা বিশ্বাস করি না, তাও লোকের কাছে শোনা বলেই বলছি, ও বাড়ির ধারে কাছে যাবেন না, বাড়িটা ভালো না, খুনে বাড়ি। মাঝে মাঝে নাকি পিসিমের কান্নার আওয়াজ পাওয়া যায়। আমি অবশ্য শুনিনি কখনো, তারপরও সাবধান থাকা তো ভালো নাকি? তো ঠিক আছে, আজ চলি তাহলে। খায়রুল ইসলাম সাহেবের কথা শুনে এতক্ষণ মাথা ঘুরছিল অয়ন জামানের। অনেক কষ্টের সামনে রেখেছিলেন তিনি, খুব কষ্টে ক্লান্ত পায়ে তারপর বাসায় ফিরলেন। মনের উপর দিয়ে মস্ত বড় একটা ঝড় বয়ে গেছে। তিনি সহজে বুঝতে পারছেন এই বিধ্বস্ত অবস্থা সারিয়ে তুলতে তাকে অনেক কাঠ খড় পোড়াতে হবে। আচ্ছা, মেয়েটা যদি 2 বছর আগে মারা গিয়ে থাকে, তাহলে ছাদে তাকে দেখা যায় কি করে? এটা কি সম্ভব? আর তা নিয়ে এবার তাহলে জানলো কিভাবে মেয়েটার নাম হৃদি? সব ওই লোকের কথার সাথে মিলিয়ে যাচ্ছে। তাছাড়া ওই রাতে দেখেছেন মেয়েটার হাতে একটা ফুলদানি ছিল, আর লোকটাও বললো ওর মা নাকি ওকে ফুলদানি দিয়ে মেরে ফেলেছিল। কোথাও কিছু একটা গন্ডগোল হচ্ছে। লোকটার কথাই ঠিক, প্রেতাত্মা হতে পারে। না, কিছু বিশ্রী জিনিস ভাবছেন তিনি। মাথা থেকে এসব বিশ্রী ভাবনা বের করে বাসায় ফিরলেন অয়ন জামান। বাসায় ফিরে একটা জিনিস লক্ষ্য করলেন তিনি, তা নিয়ে আর বিড়বিড় করছে না, একদম আগের মতো স্বাভাবিক। নাস্তা করে বাসা থেকে আদালতের উদ্দেশ্যে বের হলেন তিনি, আর মনে মনে সিদ্ধান্ত নিলেন যে এই বাড়ি তিনি বিক্রি করে দেবেন। নিজের বাড়িতে থেকে কোনো লাভ নেই যদি নিজের মানুষ সে বাড়িতে ভালো না থাকে। তানিয়াকে এই বাড়ি থেকে অনেক দূরে নিয়ে যাবেন তিনি, তাতেই তানিয়া আবার আগের মতো হয়ে যাবে। আর দরকার হলে একটা মেয়ে দত্তক নিয়ে নেবেন। রহস্যের কালো মেঘ কেটে গেছে ভেবেছিলেন, এবার আবিষ্কার করলেন তার শুরু। অয়ন জামান যখন বাসায় ফিরলেন তখন বিকেল 4টা। বাসায় ফিরে ফ্রেশ হয়ে বের হতে মনটা অনেক ভালো হয়ে গেল তার। অনেকগুলো ভালো ব্যাপার তিনি আবিষ্কার করে ফেললেন। প্রথমত তানিয়া বিড়বিড় করছে না, আর অন্য মনস্ক একটা ভাব ছিল সেটাও চলে গেছে। দ্বিতীয়ত, অন্যদিনের মতো আজকে সে ছাদে যায়নি। তানিয়া, বলো। চলো আমরা সেন্ট মার্টিন থেকে ঘুরে আসি কিছুদিনের জন্য। না, কেন? তুমি আমাকে এই বাড়ি থেকে দূরে নিয়ে যেতে চাইছো। কি? না না, তা হবে কেন? সেটা তো তুমি আমার থেকে ভালো জানো, তাই না? আচ্ছা, আমাকে এক কাপ চা করে দেবে? বসো, নিয়ে আসছি। কিভাবে জানলো যে আমি ওকে বাড়ি থেকে অনেক দূরে নিয়ে যেতে চাই? আমি
তো বলিনি। তাহলে তানিয়া, তানিয়া, এ কি, কিভাবে হলো? ইস, কতখানি কেটে গেছে, রক্ত বন্ধ করতে হবে। চা করতে গিয়ে তানিয়ার মাথার উপর থেকে কাচের জগ পড়ে অনেকটা মাথা ফেটে গেছে তানিয়ার, রক্তে ভেসে যাচ্ছে রান্নাঘর। দেরি না করে দ্রুত তানিয়াকে হসপিটালে নিয়ে যায় অয়নজামান। মাথা ব্যান্ডেজ করে তানিয়াকে নিয়ে বাসায় ফিরে আসেন তিনি। নিজের কাছে নিজেকে বড় অপরাধী লাগছে অয়নজামানে। তানিয়াকে রুমে ঘুম পাড়িয়ে স্টাডি রুমে এসে চুপচাপ বসে থাকলেন তিনি। কাল একটা কেস আদালতে উঠবে, তানিয়াকে নিয়ে ছুটোছুটি করতে গিয়ে ভুলে গিয়েছিলেন তিনি। দেরি না করে বুকশেলফ থেকে দরকারি বই নিতে উঠে দাঁড়ালেন তিনি। অনেকক্ষণ খুঁজেও দরকারি বইটা পেলেন না। এদিকে বই খুঁজতে খুঁজতে চোখ গেল রুমের উপরে তাকির দিকে। কি যেন বইয়ের মতো একটা দেখা যাচ্ছে। দেরি না করে হাত বাড়িয়ে নামিয়ে আনলেন বইটিকে। না, এটা কোনো বই না, এটা একটা ফটো অ্যালবাম। কিন্তু কার? রাজ্যের বিস্ময় নিয়ে এই অ্যালবামটা খুলতে একটা ছবি দেখতে পান তিনি। এটা তো তার আর তানিয়ার ছবি না। তাহলে হ্যাঁ, এই বাড়ির আগের মালিকের ছবি। অ্যালবামটা ভুলে ফেলে গিয়েছেন। হতাশ হয়ে যখনই অ্যালবামটি বন্ধ করতে যাবেন, ঠিক তখনই চমকে উঠল অয়নজামান। তার সারা শরীর থরথর করে কাঁপতে লাগলো। অসম্ভব, তার চোখের সামনে একটা ছবি, এই বাড়ির আগের মালিক আর তার স্ত্রী আর সন্তানের ছবি। সাধারণ একটা ছবি, সাধারণ কিন্তু অবিশ্বাস্য। কারণ ভদ্রলোকের পাশে যে মহিলা, সেই মহিলা সেদিনের দেখা ছাদে সেই মেয়েটার সাথে থাকা মহিলার চেহারার হুবহু মিল, একই রকম দেখতে। সব কিছু, সব এক। ছবিগুলো দেখতে থাকে অয়নজামান। এর পরেরটা, তারপরেরটা। এ কি সত্যি ভীষণ মিল, কিন্তু তিনি তো মারা গেছেন। হঠাৎ বিদ্যুৎ ঝিলিক খেলে গেল অয়নজামানের মাথায়। তারপর পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। অসম্ভব হলে মনে মনে বেশ কিছু যুক্তি দাঁড় করাতে চাইলেন তিনি। প্রথম দিন ছাদে এবং রাতে তার বাসায় যে মেয়েটিকে তিনি দেখেছেন, সে তাহলে হৃদি নামের মেয়েটারই আত্মা। সৎ মায়ের হাতে খুন হয়ে অতৃপ্ত বাসনায় বাড়ি ছাড়তে পারেনি। অতৃপ্ত বাসনা এটাই যে তার সৎ মা তাকে খুন করেছে। নিজের মায়ের ভালোবাসাও পায়নি সে, তাই এখন তার ভালো মা দরকার। এই জন্য সে তার পছন্দের মানুষটিকে ওর জগতে নিয়ে যায়, যেমন করে নিয়ে গেছে আগের বাড়ির মালিকের স্ত্রীকে। এই জন্য তিনি ছাদে উঠতে মানা করেছিলেন। সে উড়ে ওঠেন অয়নজামান। হাতে ধরা অ্যালবামটি কাঁপতে থাকে। বিছানার চাদরে আগুন ধরানোর পেছনে তাহলে ওর তাই পুড়িয়ে মেরে তানিয়ার আত্মাকে ওর জাগ্রত জগতে নিয়ে যেতে চায়। মুহূর্তের মধ্যে সব যেন ওলট পালট হয়ে গেল অয়নজামান। দৌড়ে বেডরুমে আসেন। তানিয়া নেই। পলকের মধ্যে ছাদে চলে যেতে চাইলেন তিনি, কিন্তু পারলেন না। রুমের মধ্যে খেয়ে হারিয়ে ফেলেছেন তিনি। দরজা কোথায়, সিঁড়ি ঘর সব যেন অচেনা মনে হচ্ছে তার। ছাদে যাওয়ার সিঁড়িটুকু পার হয়ে তার মনে হলো লক্ষ ক্রোশ পার হয়ে এসেছে। তানিয়াকে দেখতে পেলেন দোলনায়। তাড়াতাড়ি তানিয়ার কাছে গেলেন তিনি। চলো, ভেতরে যাবে, চলো। এখানে আর না, এ বাড়িতেও আর না। সবাই শেষ হয়ে যাবে, সবাই আমার রাজ্যে চলে আসবে, সবাই। কেউ বাঁচতে পারবে না, কেউ না। তানিয়া, এই বাড়িতে যারা আসে তারা সবাই আমার মায়ায় পড়ে যায়। মায়া, কেউ পালাতে পারবে না, কখনো কেউ পালাতে পারবে না। তানিয়া, তানিয়া, তানিয়া। চিৎকার
চিৎকার করতে থাকে নয়ন জামান। এদিকে রূপার অতৃপ্ত আত্মা জোরে জোরে হাসতে থাকে। অয়ন জামান বসে থাকে তানিয়ার নিথর দেহ নিয়ে। ভ্যাবাচেকা খেয়ে অয়ন জামান খেয়াল করলেন আজকে প্রথমবারের মতো দোলনা দুলছে। চোখের দৃষ্টিও তানিয়ার শরীর দুটোই শান্ত এবং স্থির, এবং সে দোলনায় তানিয়া আর কোনদিন দোলেনি। তারপর হঠাৎ কানে কিছু কথা ভেসে আসে অয়ন জামানের। সবাই শেষ হয়ে যাবে, সবাই আমাদের রাজ্যে চলে আসবে, সবাই, কেউ বাঁচতে পারবে না, কেউ না। কেউ বাঁচতে পারবে না, কারো নিস্তার নেই। আমার মেয়েকে পাবার লোভ হয়েছিল না সবার, সবাইকে মেরে ফেলেছি। লোভীদের কোনো জায়গা নেই এ পৃথিবীতে, সবাই মরবে। এ ভাষায় যারা আসবে তারা যদি আমার মেয়ের দিকে নজর দেয় তাহলে সবাই মরবে, মরবে, ধ্বংস হবে সবাই। এক মাস পরের কথা। আজকের দিনটিও অনেক সুন্দর, বিশেষ করে আজকের আকাশটা অনেক বেশি সুন্দর। আকাশের বুকে সাদা সাদা মেঘ কি সুন্দর ভেসে বেড়াচ্ছে। 23 নম্বর লেনের একদম শেষ মাথার 3তলা বাড়িটার ছাদে দেখা যাচ্ছে দুইজনকে। বাড়িটা পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ, কিন্তু বাড়ির মালিক তো ছাদ থেকে কিছুই নেননি। বাহারি ফুলের টব, বেতের চেয়ার টেবিল, একটা কি সুন্দর দোলনা। এই বাড়ির আগের মালিক উনি উকিল ছিলেন। ভদ্রলোকের স্ত্রী মারা যাওয়ার পর তিনি কোন রকম বাড়িটা বিক্রি করে এখান থেকে চলে গেছেন। বিক্রি করেছে অবশ্য একদম পানির দামে। ও, এই জয়, দেখো দেখো। কি? আরে আরে ওই যে ওই দিকে সোজা সোজা 3টা বাড়ির পরে যে বাড়িটা, দেখো ওইদিকে। হ্যাঁ, দেখলাম। কি হয়েছে ওখানে? ওই বাসার ছাদে 9-10 বছর বয়সী কত কিউট একটা মেয়ে বাবু দোলনায় দুলছে। দেখো দেখো। ও হ্যাঁ, দেখেছি। মেয়েটার মা মাথায় ব্যান্ডেজ থাকা সত্ত্বেও পেছনে দাঁড়িয়ে ধাক্কা দিচ্ছে। হ্যাঁ, একেই বলে মা। মাথায় আঘাত পেয়েও কিভাবে বাচ্চার যত্ন নিচ্ছে। এই দেখো, বাচ্চাটা আমাকে দেখে দেখে কিভাবে হাত নেড়ে ডাকছে। কোথায়? দেখতে পাচ্ছি না তো। বাচ্চাটা আমাদেরকেই তো অনেকক্ষণ ধরে দেখছে, খেয়াল করেছো? সুমাইয়ার কথা শুনে জয় আহমেদ তাকালো ওইদিকে। মনে মনে কিছুটা বিরক্ত হলো সে। ওর স্ত্রী সুমাইয়া যেন সবকিছুতেই বাড়িয়ে বলে, মোটেও মেয়েটা হাত নাড়ছে না। জয় হঠাৎ লক্ষ্য করলেন সুমাইয়ের দিকে। সুমাইয়া অনেকক্ষণ ধরে বাচ্চাটার দিকে তাকিয়ে আছে, এক পলকও দৃষ্টি সরাচ্ছে না বাচ্চা মেয়েটার ওপর থেকে। বাচ্চাটাও তাকিয়েছে সুমাইয়ের দিকে, কিন্তু বাচ্চাটার পেছনে দাঁড়িয়ে থাকা মাথায় ব্যান্ডেজ করা মহিলাটির চোখে মুখে রাগের স্পষ্ট ভাব ফুটে উঠেছে। শেষ হয়ে গেল আজকের বর্ষার গল্প। আজকের গল্পের নাম ছিল পুনরাবৃত্তি, আর গল্পটি লিখেছেন ফাতেমা কাইমি, নাট্যাংশ পরিচালনায় ছিলেন সাকিব ফারজানা এবং সাউন্ডে ছিলেন খন্দকার গালিব।